উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন শুকনো পাতার নূপুর পায়ে। লিখেছেন আয়শা শেখ রিন। কণ্ঠে আমি তাসনুভা। পর্ব 4। নিয়মের অন্যথা হলো না আজকে। ঝিলমিলের ক্লাসের সামনে পৌঁছাতে দেরি হয়ে গেল। তবে অন্য দিনগুলোর চেয়ে আজকের খামখেয়ালিপনাটা একটু বেশিই চড়া। লেকচার শেষ হতে আর মোটেও 15 মিনিট বাকি। ক্লাসের দরজার সামনে এসে দাঁড়ালো, অবয়বে অন্য একটা শান্ত রূপ নিয়ে। 2 হাতে শক্ত করে চেপে ধরেছে পিঠের ব্যাগের বেল্ট দুটো। চঞ্চল মেয়েটার সারা শরীরে আজ কেমন যেন একটা অদ্ভুত অসারতা। নিথর পাথরের মতো স্থির। বারিশ একবার আর চোখে দরজার দিকে তাকালো, কিছুটি বলল না। বেশ খানিকটা সময় এভাবেই কেটে যাওয়ার পর ঝিলমিলের ওষ্ঠধারে সামান্য কেঁপে উঠল। অচির মৃদু কণ্ঠে সে শুধায়, স্যার আসবো? বারিশ মেয়েটার দিকে না তাকিয়ে রাজবাড়ি গলায় জবাব দিল, আজ পুরো 45 মিনিট নষ্ট করেছ। নিয়ম অনুযায়ী এতবার কান ধরো, তারপর ভেতরে আসার অনুমতি মিলবে। আর যদি এসব না করি? মেঝে ধূসর রঙের দিকে চোখ জোড়া নিবদ্ধ রেখে প্রশ্নটা ছুড়ে দিল ঝিলমিল। কণ্ঠস্বরে আজ বড় অচেনা শোনালেও নিচে কাঠিন্য বজায় রেখে বারিশ বলল, তাহলে চলে যেতে পারো। ঝিলমিল সামান্য থামল, তারপর ওভাবেই আলতো করে বলল, আচ্ছা। মেজের দিক থেকে দৃষ্টি না সরিয়ে একদম যান্ত্রিক পায়ে উল্টো পথে হাঁটা শুরু করলো। ক্লাসের ভেতরে বসা ইরান সহ ওর বাকি বন্ধুরা এই দৃশ্য থেকে স্তব্ধ। তবে সবার চেয়ে বেশি ধাক্কা খেল বোধহয় ক্লাসের স্যার অর্থাৎ বারিশ নিজে। চঞ্চল মেয়েটার এমন অদ্ভুত আত্মসমর্পণ তার কল্পনাতীত। সে এত অবাক হলো যে বিস্ময়ে ঘোর কাটিয়ে উঠতে না পেরে দরজার চৌকাঠে দাঁড়িয়ে এক দৃষ্টে সপ্তদশীর চলে যাওয়া দেখতে লাগলো। ভেতরে অস্বস্তিটা যুবককে বেশি সময় স্থির থাকতে দিল না। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক্সকিউজ মি শব্দ ছুড়ে দিয়ে সে ক্লাস থেকে বের হয়ে পড়ল। করিডোর ধরে ধীর পায়ে এগিয়ে গেল বারিশ। ঝিলমিলের কাছাকাছি পৌঁছেই ওর ডান হাতটা শক্ত মুঠোয় চেপে ধরে তার পথ আগলে দাঁড়ালো। ও ধৈর্য কণ্ঠে শুধালো, কোথায় যাচ্ছ তুমি? ঝিলমিল ঝাটকা মেরে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে অবাধ্যের মতো বলল, হাত ধরবেন না। এমন প্রত্যাখ্যানে বারিশ কিছুটা অস্বস্তি ও অপ্রস্তুত হয়ে পড়ল। গলার স্বর কিছুটা নরম করে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কোনো সমস্যা? ঝিলমিল এখন নীরব, চোখের মণি দুটো পাথরের মতো মেঝে আটকে আছে। আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাকে। যুবকের কণ্ঠে এবার কিছুটা কর্তৃত্বের সুর। এবার দীর্ঘক্ষণ মুখ পুড়ে তুলল ওপরে কিশোরী। সরাসরি তাকালো যুবকের চোখের দিকে, নিষ্প্রাণ গলায় বলল, কোনো সমস্যা হয়নি। মেয়েটার স্পষ্ট মিথ্যে বলেছে। ওর ফ্যাকাশে ঠোঁট আর মলিন মুখচ্ছবি অন্য কিছুর আভাস দিচ্ছে। এই মেয়ের অন্তত সেই প্রাণবন্ত ছটপটে কিশোরী নয়, যাকে গত 1.5 মাস সময় ধরে বারিশ প্রতিদিন দেখে এসেছে। একটু থমকে যুবকের হুকুমের সুরে বলল, ক্লাসে চলো। আপনি তো বললেন চলে আসতে। বারিশ এবার আর কোনো যুক্তির তোয়াক্কা করল না। পুনরায় মেয়েটার হাত শক্ত করে ধরে এক প্রকার টেনে নিয়ে এলো ক্লাসরুমের ভেতরে। গভীর গলায় নির্দেশ দিল, নিজের আসনে গিয়ে বসো। ঝিলমিল আর কোনো প্রতিবাদের পথ বেছে নিল না। বাধ্য মেয়ের মতো ধীর পায়ে এগিয়ে গিয়ে বসে পড়ল ইরানের পাশের খালি জায়গাটাতে। সঙ্গে সঙ্গে ইরান তাকে ফিসফিসিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? ঝিলমিলের তরফ থেকে কোনো জবাব পেল না। সামনের টেবিলের দিকে স্থির চোখে তাকিয়ে নিথর হয়ে বসে রইল সে। আন্টি বকেছে? ফের প্রশ্ন করল ইরান। বন্ধুর নীরবতা তাকে ভাবিয়ে তুলেছে। কি হয়েছে বলবি তো? এবার ওর গলার স্বর কিছুটা তাগাদা। ইরান শেষ কথাটি শুনতেই ঝিলমিলের ঠোঁট দুটো আচমকা কাঁপতে শুরু করলো। টলমলিয়ে উঠল চোখের কোণে। ভেতরে জমে থাকার কষ্টটা আর চেপে রাখা গেল না। কোনো কথা বলার আগেই 2 হাতে নিজের মুখটা শক্ত করে চেপে ধরে ফুপিয়ে উঠল সে। বান্ধবীর এমন আসমিক কারণ নাই। ইরান নির্বিকার। সে আশেপাশে তাকিয়ে গলার আওয়াজটা যতটা সম্ভব নিচু রেখে ঝিলমিলের কাঁধে আলতো হাত রেখে ঝাঁকুনি দিয়ে বলতে লাগলো, কি হয়েছে তোর, বলবি তো? এই ঝিল। কান্নার বেগ বাড়ার সাথে সাথে ঝিলমিলের রীতিমতো হেঁচকে উঠতে শুরু করেছে। ক্লাসের সবার নজর এড়াতে সে এবার বেঞ্চের উপরে রাখা ব্যাগের ভেতরে মাথাটা গুছল। তারপর ফুপিয়ে কাঁদতে লাগলো। লেকচার শেষে 10টা মিনিট ওইভাবেই কেটে গেল। আর এই শেষ 10 মিনিটে বারিশ কি লেকচার দিল নিজেও বুঝল না। সমস্ত মনোযোগ যেন ওই একটা কোণে গিয়ে আটকে গিয়েছে। এই সামান্য সময়ের মধ্যে অবচেতন মনেই তার নজর না হলেও অন্তত 100 বার ওই কোণাটার বেঞ্চার দিকে চলে গিয়েছে। ডেস্কে রাখা সাদা খাতাটার উপরে চোখে পড়লে দেখা যাবে সেখানে কলম দিয়ে কাটাকুচি করে গুনে গুনে কিছু সংখ্যা লিখে রয়েছে। সংখ্যাগুলো আর কিছুই নয়। এই কোণার বেঞ্চে মাথা নিচু করে কাঁদতে থাকা মেয়েটাকে কতবার নিজের চোখের জলে মুছল অবলীলায় তারই একটা নিখুঁত হিসাব। চাঞ্চল মেয়েটার এই আচমকা কান্নার কারণ কিছুতেই তার মাথায় এলো না। পিরিয়ড শেষে ঘন্টা 5টায় বারিশ খাতার সেই পাতাটা ছিঁড়ে ভাঁজ করে পকেটে পুরে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। কিন্তু কেন এই অস্থিরতা, কেন বা ওই কান্নার হিসেব রাখা? তার কোনো উত্তর এই মুহূর্তে তার জানা নেই। ঘন্টা 5টায় ইরান আর এক মুহূর্ত দেরি করল না। ঝিলমিলকে সামনে নিয়ে তড়িঘড়ি করে ওয়াশরুমের দিকে চলে গেল।
ততক্ষণে কেঁদে কেটে চোখ মুখ লাল হয়ে ফুলে উঠেছে মেয়েটার। চোখে মুখে পানি ঝাপটা দিয়ে ইরান অস্থির গলায় শুধালো, ঝিলমিল, এবার তো বল আমাকে কি হয়েছে? কে বকেছে তোকে? কেউ বকেনি। কান্নারাত কান্নারাত ভেজা গলায় করুণ সুর শোনালো, তাহলে কাঁদছিস কেন? চিটার, জারিপ একটা চিটার। এবার আর কান্না চেপে রাখতে পারল না সে। কি করেছে সে? ইরানের চোখ দুটো বিস্ময় কপালে উঠল। ওর ক্লাসমেট মুন্নি আপু, আমি আজ যখন কলেজে আসছিলাম তখন নিজের চোখে দেখলাম ওরা দুজনে কিস করছে। ও আমাকে ঠকালো, অথচ সবসময় বলতো ওটা নাকি ওর জাস্ট ফ্রেন্ড। বান্ধবীর এই কথা শুনে ইরান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জারিফকে তো আমার প্রথম থেকে সুবিধার মনে হয়নি। তুই যে কি মনে করে ওর সাথে এসবে জড়াতে গেলি তুই জানিস না ইরান। চোখের জল মুছতে মুছতে ভাঙা গলায় ঝিলমিল বলল, ও নিজে বাসা থেকে টাকা চুরি করে ফুল কিনে আমাকে প্রপোজ করেছিল। সেই দিন ওর ওই পাগলামি দেখে আমার ভীষণ মায়া লেগেছিল। খেলি তো এবার বাস, এখন কি করবি শুনি? বন্ধুর কাঁধে হাত থেকে সান্ত্বনা সুরে জিজ্ঞেস করলো ইরান। জানি না। শূন্য চোখে দেওয়ালে তাকিয়ে ধরা গলায় উত্তর দিল সে। সবগুলো পিরিয়ড শেষ করে যখন ক্লাসরুম থেকে বের হলো, ঝিলমিলের মাথাটা তখনও ঝিমঝিম করছে। করিডোর পেরিয়ে মাঠে রাখতেই সামনে এসে দাঁড়ালো জারিফ। ওকে দেখা মাত্রই ঝিলমিলের ভেতরে কষ্ট নিমিষে ক্ষোভে রূপ নিল। কোনো কিছু ভাবার বা বলার সুযোগ না দিয়ে সে সরাসরি জারিফের গালে সশব্দে একটা চড় কষিয়ে দিল। রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল, জিরাফের বাচ্চা, এই ছিল তোর মনে? খোলা মাঠে সবার সামনে এমন চর খেয়ে অপমানে জারিফের পুরো শরীর রিরি করে উঠল। কান মাথা গরম হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে চারিপাশটা একবার দেখে নিয়ে বলল, ঝিলমিল, সিনক্রেট করিস না, বাসায় চল, তোকে সব বুঝিয়ে বলছি। চুপ কর বেয়াদব। তোর মতো একটা লুচ্চা জানোয়ারকে বিশ্বাস করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ঝিলমিল আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারল না। সে দ্বিতীয় চরটা মারার জন্য হাত তুলল, কিন্তু এবার আর সুযোগ দিল না জারিফ। সে ঝিলমিলের হাতটা মাঝপথেই শক্ত করে ধরে ফেলল। এতক্ষণে অপরাধবোধে জেরে ফেলে সে এবার তার নোংরা রূপটা বের করে আনলো। ঝিলমিলের হাতটা মোচড় দিয়ে ধরে ঝাঁঝালো গলায় বলল, যা করেছি বেশ করেছি। তোর মতো একটা সাধারণ মেয়ের সাথে যে আমি এতদিন রিলেশনে রেখেছি, এটাই তো তোর ভাগ্য। আনস্মার্ট কোথাকার, সবসময় ওই ব্যাকডেটের চিন্তাভাবনা নিয়ে ঘুরিস। একটা হাত ধরলেও তো 10 রকমের ছুঁই ছুঁই ভাব শুরু হয় তোর। রোমান্স তো দূরের কথা। তাই যা দেখেছিস একদম ঠিকই দেখেছিস। মুনি আমার স্ট্যান্ডার্ডের সাথে যাই। ঝিলমিল স্তব্ধ। কত কৌশলে সে ঝিলমিলকে এই ফাঁদে ফেলেছিল, সবকিছু চোখের সামনে ভেসে উঠল। গত 5 মাস ধরে ঝিলমিল আর জারিফের মধ্যে সম্পর্ক এই। তার মুখ থেকে এমন বিষাক্ত কথাগুলো শুনে সে তাকিয়ে রইল অবিশ্বাস্য চোখে। চোখের জলে উপেক্ষা করে সে তীব্র ঘৃণায় বলল, তাই বলে এভাবে ঠকালি আমায়? এত নাটক করার কী দরকার ছিল? শুরুতেই বলে দিতিস তোর চেহারার অন্তরালে এতটা নোংরা একটা মানুষ লুকিয়ে আছে। জারিফ ঝিলমিলের চোখের দিকে তাকিয়ে একটা পাকা হাসি দেয়। ওর হাতটা আরও একটু জোরে ঝাঁকিয়ে বলে, তুই তো মাত্র একটা জিনিসই দেখলি ঝিলমিল, আমি তোর ধারণার চেয়েও নোংরা। ওর মুখের ওপরে এমন নির্লজ্জ স্বীকারোক্তি শুনতে পেয়ে পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল ঝিলমিলের। পরক্ষণেই অপমানে আর ঘৃণায় গলিয়ে উঠল তার পুরো শরীর। চোখের জল মুছে সে চিৎকার করে বলে উঠল, তাহলে আমার সাথে কেন এতদিন ধরে এই ভালোবাসার নাটক করলি? আর এখন আমাকে খ্যাত বলছিস? শুরুতে তো নিজেই আমার পিছু পিছু কুত্তার মতো ঘুরঘুর করেছিস। আমি গিয়েছিলাম তোর কাছে। কিশোরীর এই পাল্টা জবাবে জারিফ আরও এক ধাপ এগিয়ে চরম নোংরামি প্রকাশ করে বলল, ভেবেছিলাম তুই আবার পাশের বাসার মেয়ে, যখন মন চাইবে একটু আধটু সুযোগ বুঝে তোকে ভোগ করতে পারবো, কিন্তু তুই কি তাও একবারও হাতে দিয়েছিস? সবসময় তোর ওই সতীপনা। নিজের চরিত্রের ওপরে এমন জঘন্য আঘাত আসলেই ঝিলমিলের মাথার ভেতরে যেন আগুন জ্বলে উঠল। হিতাহিত জ্ঞান হারিয়ে সে এক ঝটকায় নিজের হাত মুক্ত করে হিংস্র পাখিনীর মতো ঝাঁপিয়ে পড়ল জারিফের ওপরে। দুটো হাত বাড়িয়ে সে শক্ত মুঠোয় খামচে ধরল জারিফের মাথার চুল। তারপর সর্বশক্তি দিয়ে ঝাঁকুনি দিতে দিতে চেঁচিয়ে উঠল হিংস্র গলায়, জারিফের বাচ্চা, আমার শরীর পাওয়ার জন্য তুই এত বড় জাল বিছিয়েছিলি? তোকে তো আমি আজ জ্যান্ত কবর দেব। মাঠে তুলকালাম কাণ্ড দেখে মুহূর্তের মধ্যে সেখানে হুলস্থুল পড়ে গেল। ইরান আর ঝিলমিলের বাকি বন্ধুরা তড়িঘড়ি করে এগিয়ে এসে ওকে টেনে হিঁচড়ে পেছনের দিকে সরানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। ওদিকে জারিফের বন্ধুরাও ছুটে এসে ঝিলমিলের শক্ত মুঠো থেকে ওকে ছাড়ানোর জন্য টানাটানি শুরু করলো। কিন্তু ঝিলমিলের মাথায় তখন তীব্র জেদ চেপে বসেছে। সবার এত টানাটানির মাঝেও সে জারিফের মাথা থেকে গোছাখানিক চুল নিয়ে তবেই ছাড়ল। মাথার যন্ত্রণায় আর এত মানুষের সামনে অপমানে জারিফ এবার রাগে জ্ঞান হারিয়ে ফেলে। পুরো মুখাবয়ব রাগে লাল করে সে এক ঝাড়া মেরে বন্ধুদের হাত ছাড়িয়ে নেয়। ডান হাতটা বাতাসে উঁচিয়ে ঝিলমিলকে একটা জোরালো থাপ্পড় মারার জন্য হিংস্র ভঙ্গিতে তীরে আসতে গেল সে। তখনই কোথা থেকে পাথরের মতো কঠিন হাত এসে মাঝপথে খপ করে ধরে ফেলল জারিফের কবজিটা।
ঠিক যেন বাতাসের গতিতে কেউ এসে চারিফের সেই হাতটাকে শূন্যে থামিয়ে দিয়েছে। নিজের হাত অবশ হয়ে যেতে দেখে হকচকিত চোখে পাশে তাকালো জারিফ। চোখের মনি দুটো ভয়ে আর আশ্চর্যে স্থির হয়ে গেল তার। তোতলামো গলায় সে শুধালো, চাচ্চু তুমি এখানে? বারিশের পুরো অবয়বে তখন একটা থমথমে নীরবতা, চোখের চশমাটার আড়ালে থাকা জোড়া দৃষ্টি যেন বরফের মতো শীতল। জারিফের কবজিতে আঙ্গুলের চাপ বাড়িয়ে দিয়ে সে হিমশীতল স্বরে বলল, এখানে কি হচ্ছে? চাচাকে হুট করে কলেজের মাঠে এভাবে দেখে জারিফ পুরোপুরি ভরকে গেল। নিজের রোংরামে প্রকাশ পেয়ে যাওয়ার ভয়ে সে আমতামতা করে নিচে স্বরে বলল, চাচ্চু তুমি তুমি চলে যাও এখান থেকে, এটা আমাদের পার্সোনাল ম্যাটার। পেছন থেকে চুলোচুলির ধকল সামলে ঝিলমিল তাও হাঁপাচ্ছিল। জারিফের মুখে এই কথা শুনে সে চিৎকার করে বলে উঠল, কেন যাবে? আমি তোর চাচাকে তোর সব কীর্তি বলে দেব। ফুপা ও আসলেই। হঠাৎই বজ্রকঠিন ধমকে মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল পুরো মাঠ। স্টপ ইট, একদম চুপ করো তুমি। বারিশের কণ্ঠের কঠোর গর্জন এত তীব্র ছিল যে ঝিলমিলের পুরো অস্তিত্ব নিমিষেই কেঁপে উঠল। বাকি কথাগুলো করার মাঝপথেই আটকে গেল। জারিফের হাতটা ছেড়ে দিয়ে হুকুমের সুরে বলল বারিশ, লিভ দিস প্লেস রাইট নাও। চাচাকে আর দ্বিতীয় কোনো প্রশ্ন করার সাহস করল না জারিফের। সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বন্ধুদের দলবল নিয়ে চলে গেল দ্রুত। জারিফ চলে যেতেই বারিশ একবার ঝিলমিলের দিকে নিজের সেই তীক্ষ্ণ দৃষ্টি ফেলল। কোনো কৈফিয়ত বা সান্ত্বনার ধার না ধারে বরফ কঠিন গলায় নির্দেশ দিল, আর তুমি সোজা বাড়ি ফিরে যাও। ধমক খেয়ে ঝিলমিল ক্ষোভে আর অভিমানে মাথাটা নিচু করে মাঠের এক কোণায় রাখা নিজের সাইকেলটার কাছে চলে যায়। বান্ধবী ইরানকে একটা শুকনো বিদায় জানিয়ে সাইকেলটা নিয়ে গেটের দিকে এগোতে লাগে সে। এদিকে বারিশও সোজা পার্কিং জোনের দিকে হেঁটে গেল। গাড়িতে বসার পর থেকে তার মাথাটা কেমন যেন প্রচণ্ড ভনভন করছে, রক্তটা ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা। ভেতরে কেমন একটা রাগ তার অস্থিরতা কাজ করেছে। স্টিয়ারিং হুইলে হাত রেখে কিছু একটা গভীর ভাবনায় ডুবে থাকা অবস্থাতেই সে অ্যাক্সিলেটরে চাপ দেয়। গাড়িটা মেইন গেটের কাছাকাছি, তবুও তার মনোযোগ রাস্তায় নেই। আর ঠিক সেই অসাবধানতার মুহূর্তেই হুট করে সামনে চলে আসা ঝিলমিলি সাইকেলের পেছনে সজোরে ধাক্কা লাগিয়ে দিল গাড়িটা। ঠাস করে একটা শব্দ হলো। ভারসাম্য হারিয়ে ঝিলমিল শক্ত পিছঠালা রাস্তার উপরে আছাড় খেয়ে পড়ল। কড়া ব্রেকে গাড়ি থামলো বারিশ। সামনের দিকে তাকিয়ে স্টিয়ারিংয়ে একটা ঘুষি মেরে বিড়বিড় করে চরম বিরক্তিতে বলে উঠল, ফাকিং হেল। ঝিলমিল রাস্তার ওপরে ওভাবে নিথর হয়ে পড়ে রইল। ওঠার কোনো চেষ্টাই করলো না। পৃথিবীর সব অঘটন, সব অপমান বুঝি শুধু তার জন্যই বরাদ্দ। আজ পুরো দিনটাই যে সে এভাবে তাকে দুমড়ে মুচড়ে দিবে সে ভাবতেও পারেনি। সে ওভাবেই কতক্ষণ স্তব্ধ হয়ে রইল। ওদিকে সাইকেলটা ছিটকে আরেক পাশে পড়ে গেছে। চেইনটা ছিঁড়ে প্যান্ডেলের সাথে এমনভাবে আটকে গিয়েছে যে ওটা দিয়ে আর এক কদমও এগোনো সম্ভব নয়। বারিশ দ্রুত গাড়ি থেকে নেমে ঝিলমিলের সামনে এসে দাঁড়িয়ে ওর নিষ্প্রাণ ভাব দেখল। বলে, কি হলো? তুমি কি এভাবে রাস্তার মাঝখানে বসে থাকবে? ঝিলমিল মুখ তুলল না। ওভাবে বসে থেকে তপ্ত গলায় পাল্টা প্রশ্ন ছুড়ল, থাকলে আপনার কোনো সমস্যা? ওঠো। বারিশের কণ্ঠে আদেশ আর বিরক্তির মিশ্রণ। ঝিলমিল এবার সোজা করে নিজেকে টেনে তুলল। কলেজের ড্রেসের ধুলোবালি না ছেড়েই সাইকেলটা টেনে সোজা করার চেষ্টা করলো, কিন্তু চেইন আর চাকার দশা থেকে বুঝলো ওটা পুরোপুরি অচল। ভেতরে জমে থাকা সমস্ত রাগ এবার ওই জড়বস্তুটার ওপরে গিয়ে পড়লো। তীব্র আক্রোশে সাইকেলটা ওখানে আচার মেলে ফেলে দিয়ে পিঠের ব্যাগটা শক্ত করে চেপে ধরে গেট পার হয়ে হনহন করে সামনের রাস্তার দিকে হাঁটা শুরু করলো। বারিশ একটা দীর্ঘশ্বাস পেলে গাড়িতে গিয়ে বসে গাড়ি স্টার্ট দিয়ে ধীরে ধীরে গাড়িটা নিয়ে যায় ঝিলমিলের ঠিক পাশাপাশি। কাজ নামিয়ে গম্ভীর গলায় ডাকে, গাড়িতে ওঠো। বারিশের ডাক কানে গেলেও ঝিলমিলি যেন পুরোপুরি বধির। সে সোজা সামনের দিকে তাকিয়ে হনহন করে হাঁটতে লাগলো। যুবকের ধৈর্যের শেষ বাট্টুকো এবার ভেঙে গেল। সে গাড়িটা ঝিলমিলের গা ঘেঁষে থামিয়ে ড্রাইভিং সিট থেকে বা পাশের সিটের দিকে ঝুঁকে একটানে দরজাটা খুলে ক্ষিপ্ত হাতে ঝিলমিলের হাতটা শক্ত মুঠোয় চেপে ধরে। এক প্রকার জোর করে ওকে টেনে এনে সিটে বসে সশব্দে দরজা আটকে দেয়। দাঁতে দাঁত চেপে বারিশ বলল, ডাকছি শুনতে পাচ্ছ না? ঝিলমিল তখনও ফুঁসে উঠেছে। সে সিটের ওপরে ছিটকে বসে চেঁচিয়ে উঠল, আমি আপনার সাথে যাব না। আপনি তো একবারের জন্যও শুনতে চাইলেন না আপনার ওই লম্পট ভাতিজা আমার সাথে কি অন্যায় করেছে। ও এবারও কথা শেষ করতে দিল না বারিশ। এক হাতে স্টিয়ারিংয়ে রেখেই অন্য হাতে ঝিলমিলের নরম চোয়ালটা শক্ত করে চেপে ধরল সে। ওর মুখটা নিচের দিকে ঘুরিয়ে পাথরের মতো কঠিন গলায় বলে উঠল, কোনো আগ্রহ নেই আমার ওসব ফালতু কথা শোনার। এরপর আর একবারও যদি মুখ থেকে কোনো কথা বের করেছ তাহলে তোমাকে সহ এই গাড়ি আমি সোজা নিয়ে গিয়ে কোথাও অ্যাক্সিডেন্ট করাবো। ঝিলমিলের চোখের মণি দুটো ভয়ে বড় বড় হয়ে গেল। এ যেন এক সম্পূর্ণ অচেনা বারিশ চাচ্চু। এর মধ্যে এতদিনে চেনা সেই বারিশ চাচ্চু ফুপা কিংবা স্যার কেউই নেই। ভীষণ রুক্ষ গম্ভীর কোনো পুরুষ যে সত্যি সত্যি গাড়িটা কোথাও ঠুকে দিতে পারে। ঝিলমিলে খুব বলতে ইচ্ছে করলো, নিজের গাড়িতে তুলে এনে আবার অ্যাক্সিডেন্টের ভয় দেখাচ্ছেন। বলল ঠিকই, তবে মনে মনে,
চোয়াল চেপে ধরে ব্যথায় কুঁচকে যায় ঝিলমিলের মুখটা। সে কোনোভাবে উচ্চারণ করে, ছাড়ুন, গালটাই তো গলিয়ে দিলেন আমার। বারিশ এক ঝটকায় হাতটা সরিয়ে নিয়ে সোজা হয়ে বসে গাড়ি চালানোয় মন দিল। অন্য সময় হলে এভাবে গাল চেপে ধরার জন্য ঝিলমিলে চিৎকার করে গাড়ি মাথায় তুলত, কিন্তু এখন তার এই ভয়ঙ্কর রূপ দেখে একটু শব্দও করার সাহস হলো না তার। সে অভিমানে আর ভয়ে জানালার দিকে মুখ ঘুরিয়ে কাচের উপরে তাকিয়ে রইল। অর্ধেক রাস্তা পার হওয়ার পরপরই হঠাৎ করেই ঝিলমিল বলে উঠল, গাড়িটা থামান। বারিশ পাল্টা প্রশ্ন করল না, কেন নামবে তাও জানতে চাইল না। গাড়ি ব্রেক কষিয়ে গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করিয়ে সে সোজা সামনের দিকে তাকিয়ে থাকে। ঝিলমিল কাঁধের ব্যাগটা টেনে নিয়ে গাড়ি থেকে নেমে দরজাটা তরম করে আটকে দেয়। তারপর কাচের উপর দিয়ে বলল, আমার একটা জরুরি কাজ আছে, আপনি চলে যান। এই বলে সে আর পেছনে না ফিরে উল্টো দিকে একটা বড় রেস্তোরাঁর দিকে হেঁটে গেল। মনটা তো আজ আর ভেঙে খানখান হয়ে গিয়েছে। তার উপরে দুপুরের এই রোদে মাথাটাও ধরেছে। কে জানে তার মা বাসায় আজকে কি ছাইপাশ রান্না করে রেখেছে। এমনিতেও মেজাজ চড়ে আছে, পছন্দের খাবার না হলে আজকে আর রক্ষা নেই। নিজের মন ভালো করার জন্য সে সোজা গিয়ে রেস্তোরাঁর এসি হলের এক কোনায় খালি টেবিলে বসে পড়ল। ওইটার রাস্তায় সে এক নাগারে মেনু কার্ড থেকে বেশ কিছু ভারী খাবারের নাম বলতে লাগলো। একটা চিকেন ক্যাশনাট স্যালাড, সাথে স্প্রিডি চিকেন ফ্রাই, আর চিজ বাস্ট বিগ বার্গার, লুচি অ্যান্ড হোয়াইট সস পাস্তা, এক প্লেট চিজ লোডেড ফ্রাইজ, আর একটা বড় থিক চকলেট ব্রাউনি শেক। ও আচ্ছা, সাথে একটা কোল্ড কফি উইথ আইসক্রিমও দিয়ে দিবেন জলদি। এত খাবে কেমনে? অর্ডার শুনে ওয়েটার কয়েক সেকেন্ড হা করে ঝিলমিলের দিকে তাকিয়ে রইল। একা একটা মেয়ে এতগুলো চিজ আর মিষ্টি ভারী খাবার একসাথে অর্ডার করেছে, তাও আবার কোল্ড কফি আর চকলেট শেক, 2 কাপ ড্রিঙ্কস একসাথে। মেয়েটা নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে। কিছুক্ষণের মধ্যে একে একে সবগুলো খাবার টেবিল জুড়ে হাজির হলো। ঝিলমিল আর এক মুহূর্ত সময় নষ্ট না করে খেতে শুরু করে দিল। খেতে খেতে যখন আজকের ঘটনা মাথায় আসলো, তখনই কান্না চলে এলো তার। সে এক হাতে টিস্যু দিয়ে চোখ অন্য হাতে মুছল এলো, আর অন্য হাতে চামচ দিয়ে স্যালাড আর পাস্তা মুখে পড়ছিল। রাগে দুঃখ আর ক্ষোভে যেন সে চিবিয়ে চিবিয়ে গিলছে। চিবানো থামিয়ে হঠাৎ সামনের চেয়ারটার দিকে তাকাতেই চমকে উঠল কিশোরী। বারিশ কখন এসে সামনের চেয়ারটাই বসেছে সে টেরই পায়নি। এটাই তোমার জরুরি কাজ? ঝিলমিল চিবানো বন্ধ করে টিস্যুটা টেবিলে রেখে বলল। আশ্চর্য, আপনি দেখে আমার পিছু ছাড়ছেনই না। কোনো উত্তর দিল না যুবক। ঝিলমিল আরও মন দিয়ে পাস্তায় কাঁটা চামচ চালাই। বারিশ কোনো কথা না বলে একদম গম্ভীর আর তীক্ষ্ণ চোখে ওর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তার চোখে একবার ঝিলমিলের মুখের দিকে যাচ্ছে আর একবার টেবিল ভর্তি খাবারের প্লেটগুলোর দিকে। মনে মনে বেশ অবাকই হচ্ছিল সে। কেউ এই চিজ আর মশলাদার খাবার একসাথে চকলেট শেক আর কোল্ড কফি খায়? পেট খারাপ হওয়ার তো সময়ের ব্যাপার মাত্র। এভাবে তাকিয়ে থাকায় অস্বস্তি হলো ঝিলমিলের। সে অস্বস্তি কাটাতে ঝিলমিল অনিচ্ছা সত্ত্বেও কাটা চামচে কিছুটা পাস্তা তুলে ওনার দিকে বাড়িয়ে দিয়ে বলল, খাবেন ফুপা? তাড়াতাড়ি খাবার শেষ করো। উত্তর না দিয়ে বারিশের রাজবাড়ি গলার হুকুম এলো। তাড়াতাড়ি না চাই, একদম পিঁপড়ের গতিতে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো সে। অনেকটা সময় পার করে সেই টেবিলের প্রতিটা প্লেটে একদম সাফ করে ফেলল। খাওয়া শেষে যখন সে হাত তুলে ওয়েটারকে ডাকিয়ে বিল দিতে চাইল, বারিশ পকেট থেকে 6,000 টাকা বের করে ওয়েটারের হাতে গুঁজে দিল। ঝিলমিল বসা ছেঁকে আতপোড়া হয়ে দাঁড়িয়ে বলল, আপনি কেন বিল দিলেন? আমার কাছে টাকা নেই বুঝিয়ে? আমি কি? সে নিশ্চিত এবারও 101টা তর্কের ঝুড়ি নিয়ে বসতে চাচ্ছিল, কিন্তু বারিশ মাত্র এক কথার সব মুখের উপরে কেড়ে নিয়ে তাকে স্তব্ধ করে দিল। আমি না তোমার ফুপা? বারিশ আর দিকের বিয়ের সময় একদিন ঘনিয়ে এসেছে, আর মাত্র 5টা দিন। ঝিলমিল আজকাল কলেজে খুব একটা যাচ্ছে না, নিজের আপন ফুপির বিয়ে বলে কথা। তাই 1 সপ্তাহ আগে থেকে সে কলেজ থেকে ছুটি নিয়ে এক প্রকার ঘরবন্দি হয়ে আছে। বারিশও নিজের বিয়ে উপলক্ষে সব কাজ থেকে ছুটি নিয়েছে, কিন্তু এই উৎসবের আমাজেও ঝিলমিলের মনের মেঘ কাটাতে পারছে না। জারিফ নামের ওই লম্পটটাকে সে কোনোভাবেই মাথা থেকে বের করতে পারছে না। এটা অবশ্য ভালোবাসার কোনো টান নয়। ঝিলমিলের ভেতরে আসলে তুষের আগুনের মতো একটা ক্ষোভ চলেছে। সে কেবল এটা ভেবেই ছটফট করে আর কষ্ট পায় সে। ওই সস্তা ছেলেটা তাকে এতটা বোকা বানিয়ে ছেড়ে দিল, আর সে নিজে কিছুই করতে পারল না। আজকাল সে বাড়ির ছাদে পর্যন্ত যায় না। সেদিন ছাদে যাওয়ার পর ওইটাই তারই যেভাবে এসে দাঁত কেলিয়ে বলেছিল সব কিছু মেনে নিলে সে নাকি ঝিলমিলকেও সাইড গার্লফ্রেন্ড হিসেবে রেখে দেবে। ভাবা যায় সে নিজেকে ভাবেটা কি? ওর মতো একটা ব্যবহৃত সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টকে ঝিলমিল নিজেই কোনোদিন গ্রহণ করবে না, আর ওই লম্পট কিনা এসে দয়া দেখায়। ওফ, ভাবলেই গা ঘিন ঘিন করে ওঠে। ঝিলমিল আজকাল বাসায় কারোর সাথে তেমন একটা কথা বলে না। রুম থেকে নিচে নামা তো ছেড়েই দিয়েছে। তার জগৎ এখন শুধু নিজের বেডরুম আর বেলকুনি। সেখানে একা একা বসে জারিফকে মনে মনে 24 ঘন্টা গালাগালি করে, আর নিজের অজান্তেই
চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। আজকে দুপুরে হঠাৎ একটা কাজের জন্য নিজের পুপি দিঘির রুমের দিকে যেতেই থমকে দাঁড়ালো ঝিলমিল। ভেতর থেকে কেমন একটা চাপা ফিসফিসানির আওয়াজ ভেসে আসলো। ঝিলমিল সতর্ক পায়ে চোরের মতো নিঃশব্দে জানালার পাশে গিয়ে আড়ি পাতে। জানালার ভেতরের পর্দাটা পুরোটা টানা ছিল না, তাই হালকা ফাঁক গলে ভেতরের দৃশ্যটা স্পষ্ট দেখা যাচ্ছে। ঝিলমিল দেখল পপি এক যুবকের শার্টের কলার মুঠো করে ধরে আকুল গলায় বলছে, আর 5 দিন পর আমার বিয়ে। বুঝতে পারছিস? আর মাত্র 5 দিন। আচ্ছা, তোমার কি একটুও ভালো লাগে না আমাকে? শার্টের কলারটা যার মুঠোবন্দি সে আর কেউ নয়, তাহসিন। ঝিলমিলের চোখ কপালে উঠে গেল। পপি নিজের মায়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তাহসিনের সাথে পপি এসব কি করছে? তাহসিন বেশ ভদ্র অথচ শক্ত গলায় বলেছে, আপনাকে ভালো না লাগার কোনো কারণ নেই ম্যাম। তাই বলে যে আপনাকে বউ হিসেবে ভালো লাগার দুঃসাহস দেখাবো, সেটা দয়া করে ভাববেন না। আমি এত কিছু জানি না, তুমি আমার সঙ্গে পালাবে। দিঘির কণ্ঠে একরোখা জেদ। অসম্ভব, আমি এটা কোনোদিনই পারবো না। তাহসান সোজা নাকচ করে দিল। তুমি পারবে। তুমি কেন এত ভয় পাচ্ছ? আমি তো আছি, কিছু হবে না আমাদের। তুমি অন্য কোথাও গিয়ে অন্য চাকরি করবে। তাহসান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি আসলেই পরিস্থিতি বুঝতে পারছেন না ম্যাম। স্টেপ আগে আবেগ নিয়ে ভাবছেন সব। আপনার আর আমার সামাজিক অবস্থানে আকাশ পাতাল ফারাক। আপনার মা আমাকে চিবিয়ে খেয়ে ফেলবেন, এটা ভাবতেও আমার কলিজা কাঁপে। দেখে ওসব কোনো যুক্তির ধার ধারল না। সে তাহসানের আরও কাছে ঘেঁষে বলল, আমি এত কিছু শুনতে চাই না, তুমি আমার সঙ্গে পালাবে ব্যাস। ঝিলমিল আর বাকি কথা শোনার জন্য সেখানে দাঁড়ালো না। সে পুরো শরীর যেন নিমিষেই জমে গেল বরফের স্তূপে। সে উল্টো পায়ে হেঁটে কোনো মতে নিজের রুমে ফিরে এলো। পপি নাকি নিজের মায়ের অ্যাসিস্ট্যান্টের প্রেমে হাবুডুবু খাচ্ছে। এই কারণেই ওই বারিশটার প্রতি ফুপির এত অনাগ্রহ ছিল। হায়রে কপাল, এখন ফুপি যদি বিয়ের আসর থেকে এভাবে পালিয়ে যায় তাহলে কি হবে? প্রথমত, ওই বনেদি বাড়ি মান সম্মান এক ফুলকারে ধুলোয় মিশে যাবে। দ্বিতীয়ত, বারিশ বুবা বিয়ের পিড়িতে বউ হারিয়ে সারা জীবনের জন্য দুঃখ পাবে। আর তৃতীয়ত, ঝর্ণাদাতি নির্ঘাত অন দ্য স্পট স্টক করবেন। ঝিলমিল তো এসবের কিছুই চায় না। সে নিজেকে সামনে নিয়ে আবার দরজার দিকে পা বাড়ায়। যাই হোক, দাদিমাকে এখনই গিয়ে সব বলে দিতে হবে, যেন ফুপি পালানোর কোনো সুযোগই পায় না। কিন্তু দরজার হাতল ধরার আগেই হঠাৎ ঝিলমিলের পা দুটো মাটিতে আটকে গেল। জাস্ট থমকে গেল সে। ওয়েট। বারিশকে? বারিশ তো জারিফেরই আপন চাচা, জারিফের রক্ত। এই জারিফ তাকে ঠকিয়েছে, বেইমানি করেছে, আবার কত মুখ করে কটাক্ষ করে আজে বাজে কথা বলেছে। কিছুক্ষণ কোনো একটা হিসাব কষালো সে, তারপর একদম হুট করে নিজের মুখভঙ্গি বদলে গেল তার। ঠোঁটের কোণে আচমকা ভয়ঙ্কর কুটির হাসির রেখা ফুটে উঠল। চোখের ভেতরে সব জল যেন এক সেকেন্ডে শুকিয়ে সেখানে একটা অদ্ভুত রহস্যময় চমকানে খেলে গেল। পচে যাওয়া ডাল নিয়ে কেন পড়বে সে, যেখানে আমি পুরো গাছটাই নিজের করে নিতে পারি? সে হাতল থেকে হাত সরিয়ে নিল। ফুপি পালাক, একদম ধুমধাম করে পালাক। এই খেলাটা তো এবার দারুণ জমবে। ঝিলমিল এবার প্রায় দৌড়ে নিজের ড্রেসিং টেবিলের সামনে এলো। আয়নায় নিজের কান্নায় ফোলা লাল টকটকে চোখ দুটোর দিকে তাকালো। তবে সেই চোখে এখন আর কোনো দুর্বলতা নেই, আছে কেবল এক চরম জেদ আর গোপন একটা হিসেব। ডয়ার টেনে একটা স্টাইলিশ ডার্ক সানগ্লাস বের করে চোখে পরে নিল সে। ফোনটা হাতে নিয়ে ক্যামেরাটা অন করলো। সানগ্লাসের ওপর দিয়ে নিজের সেই নতুন রূপটা ধরে রাখে। 2 আঙ্গুলের সামনে তুলে একটা কুল পোজ দিয়ে বি সাইন বানালো। ক্লিক! একটা চমৎকার সেলফি উঠে এলো স্ক্রিনে। ইনস্টাগ্রামে স্টোরি অপশানে গিয়ে কোনো ক্যাপশন ছাড়াই কেবল ব্যাকগ্রাউন্ডে খুঁজে খুঁজে একটা গান লাগালো। ইফ ইউ আর ডান উইথ ইউর এক্স, মুভ অন টু দ্য নেক্সট। ইফ ইউ আর ডান উইথ ইউর এক্স, মুভ অন টু দ্য নেক্সট। মিউজিকটা জুড়ে দিয়ে সে সেলফিটা সরাসরি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আপলোড করে দিল। তারপর জারিফের উদ্দেশ্যে বলল, সন টু বি ইয়োর ম্যাজিক মামুনি। বাবা জারিফ। রাত তখন নিঝুম, ঘড়ি কাটাই ঠিক 3টে। চারিপাশে একদম থমথমে নিস্তব্ধ। চঞ্চল শেহরিয়ার এসে বসেছেন বিছানার পাশে, যেখানে বেঘরে ঘুমাচ্ছে তার নিজের ছেলে। দরজাটা হয়তো আজ আর লক করা হয়নি। অসাবধানতা বসেতেও খোলা রেখেই কবির ঘুমে তলিয়ে গেছে সে। বিছানায় উপর হয়ে শুয়ে আছে বারিশ। কোমর অব্দি টানা পাতলা চাদরটা একপাশে কিছুটা সরে গিয়েছে। চাদরটা ভালোভাবে টেনে দিলেন তিনি। তারপর হাতটা আলতো করে উঠে এলো মাথার কাছে। ছেলে লম্বা ঘন চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। নিজের চোখের সামনে শুয়ে থাকা এই বর্তমান পুরুষটাকে সেই 7 বছর আগে চঞ্চল তরুণীটার সাথে কোনোভাবেই মেলানো যায় না। এটা সেই তরঙ্গ নয় যে আজ থেকে 7 বছর আগে এই বাড়ি এই শহর ছেড়ে চলে গিয়েছিল। যদিও সে নিজে থেকে যায়নি, তারাই তাকে একরকম জোর করে বাধ্য করে তাড়িয়ে দিয়েছিল। সে সিদ্ধান্তের কথা মনে হতেই তার ভেতরটা হু হু করে কেঁপে ওঠে। দীর্ঘশ্বাস ফেলে হাতটা সরিয়ে নিল, কিন্তু চোখ সরাতে পারল না। 7টা বছরে একটা মানুষের ভেতরে চপলতা, হাসি আর প্রাণোচ্ছলতা কিভাবে এভাবে শুষে নিতে পারে? এখন তার অবয়বে, তার আচরণের যে রাজবাড়ি গাম্ভীর্য রূপ, তা যেন একটা অচেনা মানুষকে প্রকাশ করে।
বিছানার উপরে ঘুমে অবচ্ছন্ন শরীরটা সামান্য নড়ে উঠতে চঞ্চল দ্রুত নিজেকে সামনে নিল। সে চায় না তার উপস্থিতি টের পেয়ে এই কঠিন মানুষটার ঘুম ভেঙে যাক, কারণ জেগে থাকা অবস্থায় এই ছেলে কখনোই তাকে এত কাছে আসতে দেবে না, আর না দেবে নিজের ভেতরে সেই ক্ষতগুলো প্রকাশ করতে। 2 মাস হলো ছেলেটা এই দেশে ফিরেছে, অথচ এই দীর্ঘ সময় বাসা কারোর সাথেই সে মন খুলে একটা কথাও বলেনি। চঞ্চল শেহরিয়ার মাথায় কিছুতেই খেলে না। এই ছেলে দেশে এসেই হুট করে কি মনে করে দিঘিকে বিয়ে করার সিদ্ধান্ত নিল। রাত পোহালেই তো গায়ে হলুদের অনুষ্ঠান, পুরো বাড়ি উৎসবের আলোয় সেজে উঠেছে, অথচ এই বিয়ে নিয়ে চঞ্চলের মনের ভেতরে এক ফোঁটাও আনন্দ নেই, বিন্দুমাত্র আগ্রহ নেই। থাকবে বা কি করে? দিঘি মেয়েটাকে সে তো নিজের চোখে মদ্যপান করতে দেখেছে। আধুনিকতার নামে এমন উচ্ছৃঙ্খলতা চঞ্চল কিছুতেই পছন্দ করতে পারে না, মেনে নিতে পারে না। যে মেয়ে নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে না, তাকে কিভাবে এই বাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নেবেন তিনি? আগে সেই পুরনো দিনগুলো হলে হয়তো এতক্ষণে ছেলেকে 2-4টে কড়া ধমক দিয়ে স্পষ্ট জানিয়ে দিতেন এই বিয়ে হবে না। কিন্তু বিছানায় শুয়ে থাকা এই মানুষটার আগে সেই ছেলে নেই। এর উপরে হুকুম খাটানো তো দূর, কোনো বিষয়ে প্রশ্ন তোলার অধিকারও তার হারিয়েছে। ছেলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে তিনি আরেক দফা দীর্ঘশ্বাস ছেড়ে নিঃশব্দে ভারী পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। পরদিন সন্ধ্যা নামতেই পুরো আলোকময় হয়ে উঠেছে 2 বাড়ি, একদম কাছাকাছি বিস্তীর্ণ ফাঁকা জায়গাটি। 2 পরিবারের সুবিধার কথা চিন্তা করে এই বিশাল প্রাঙ্গণ জুড়ে আয়োজন করা হয়েছে যৌথ গায়ে হলুদ। জমকালো আলোকসজ্জা, গাঁদা ফুলের সুবাস আর উৎসবের চঞ্চল সুর মিলেমিশে এক রাজকীয় পরিবেশ তৈরি করেছে চারিপাশে। হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাক সেজে দিঘি আর বারিশ পাশাপাশি এসে আছে স্টেজে। তবে বারিশের মুখাবয়ব বরাবরের মতোই অতিরিক্ত গাম্ভীর্য। বরযাত্রী আর মেহমানদের হাসাহাসি আর হইচইয়ের মাঝে দুজনে খুব নিজ স্বরে চাপা গলায় একে অপরের সাথে কিছু একটা বলতে ব্যস্ত তারা। দিঘির গায়ে হলুদ লেগে আছে, বারিশের গায়ে কেউ হলুদ লাগানোর সাহস পায়নি। স্টেজের কোলাহলের মাঝেই তারা দুজন যখন নিজ স্বরে চাপা কোনো আলোচনায় মগ্ন, ঠিক তখনই অনাহত এক ঝড়ের মতো সেখানে ছুটে এলো ঝিলমিল। এতক্ষণে সেজে কোত্থেকে আসলো কে জানে, পরনে তার গায়ে হলুদের চমকালো লেহেঙ্গা। দূর থেকে দৌড়ে এসে সে নতুন বর আর কনের ঠিক সামনে এসে পড়ল। আর অমনি দেখি আর বারিশের মধ্যকার ফিসফিসানি মুহূর্তেই থেমে গেল। দেখি পুরো কুচকে বলল, এত দেরি কেন হলো তোর? ঝিলমিল হাঁপাতে হাঁপাতে বলল, সাজতে দেরি হয়ে গেল ফুপি, সবাই তোমাদের হলুদ দিয়ে দিয়েছে। কথা বলতে বলতেই সে দুজনের মুখের দিকে তাকালো। দিঘি মাথা নাড়ল, কিন্তু ঝিলমিল দেখল বারিশ চাচুর মুখে তো বিন্দুমাত্র হলুদ নেই। সে ঠোঁট উল্টে বলল, আপনাকে মনে হয় কেউ হলুদ দেয়নি, কোনো ব্যাপার না, আমি দিয়ে দিচ্ছি। বলে সে 2 হাতে দলা দলা হলুদ নিয়ে এক ঝটকায় দিঘি আর বারিশের গালে মাখিয়ে দিতে লাগলো। শুধু হলুদ মাখানোটাই না, স্টেজে তার উচ্চস্বরে গান বাজছে আর ঝিলমিল স্টেজের সাথে মিলিয়ে গাইতে গাইতে লাগলো, হলুদ হলো কাল আর কন্যে হলো লাল, বের আঙ্গুর ফল বলো টক হবে না ঝাল। এদিকে হলুদটা গায়ে লাগতেই বারিশের চোয়াল শক্ত হয়ে গেল। তার চোখের মণি দুটো কুচকে উঠল রাগে। এই বাড়িতে তার গায়ে এভাবে হাত দেওয়ার সাহস কারণ নেই, আর এই পিচি মেয়েটার এত সাহস। কিন্তু ঝিলমিল এসবের কোনো ধার ধারল না। সে এবারে গানের তালে পরিবর্তন করে সাথে সাথে স্টেজ কাঁপিয়ে নাচতে শুরু করলো। সুন্দর একটা হিন্দি গানের বিটের সাথে তাল মিলিয়ে সে কোমর তুলে নাচতে শুরু করে দেয়। कर दिया है तूने मुझको यूं बेकरार में ही, কে দিয়া হে দুনিয়া সে মেনে তেরি মেরি হো গেই। পুরো প্রাঙ্গণজনে 2 পরিবারের সকলে বসে আছে। ঝিলমিলের এই নাচ দেখে তারা নিজেদের পরিবারের সবাই হাততালি দিলেও দর্শক সারির সামনের দিকে বসা ঝর্ণা শেহরিয়ারের কপালে বিরক্তির ভাঁজ পড়ল। তিনি অত্যন্ত কড়া চোখে ঝিলমিলের দিকে এই অতিরিক্ত নাচানাচি দেখছিলেন। ঝিলমিলের বান্ধবী ইরান একটু দূরে দাঁড়িয়েছিল। নাচের মাঝে সে একটু অবাক হয়ে ঝিলমিলের হাত টেনে ধরে একপাশে নিয়ে গেল। ফিসফিসিয়ে বলল, তুই এটা কোন গানে নাচছিস রে? শ্বশুর বাড়ি কি তুই যাবে নাকি? ঝিলমিল বলল, কেন কি হয়েছে? আরে এটা তো ফুপির বিয়ে, তোর না। ঝিলমিল ফিসফিস করে বলল, কিন্তু ফুপি তো পালাবে। ইরানের চোখ কপালে, মানে? ঝিলমিল ইরানকে আরেকটু দূরে নিয়ে গেল এবং নিজের মাথায় ছক্করা পরিকল্পনা খুলে পড়ল। ইরান প্রথমে রাজি না হলেও চারিফকে চরম একটা শিক্ষা দেওয়ার জন্য শেষমেশ ঝিলমিলকে সাপোর্ট দিল সে। নিজের বান্ধবীর বিয়ে, তাই সেও আর বসে রইল না। বান্ধবীর সাথে সেও এখন নাচতে শুরু করে দিল। মঞ্চে এখন সবাই নিজেদের মতো নাচছে। মেহেরেজ তার বন্ধুদের নিয়ে এক কোনায় লাফাতে ব্যস্ত। বড়রা ছোটরা সবাই যখন একসাথে হই হুল্লোড়ে মেতে আছে, কিন্তু এত হই হুল্লোড়ের মাঝেও একপাশে একা দাঁড়িয়ে আছে তাহসান। সে একটু পরেই বেশ উদাসীনভাবে ফোনে কিছু একটা দেখছিল। যেন এই অনুষ্ঠানটা কোনো মতে শেষ হলেই সে বাঁচে। ঝিলমিলের হঠাৎ নজর গেল সেদিকে। সে দৌড়ে গিয়ে টেনে বের করলো তাহসিনকে। একা একা দাঁড়িয়ে কিসের শোক পালন করছো আঙ্কেল? আমার সাথে নাচবে চলো। তাহসিন হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ো ঝিলমিল, আমি ওদিকে যাব না। না, নাচতে হবে আমার সঙ্গে।
বলতে বলতে তাকে টেনে নিয়ে এলো সবার মাঝখানে। তাহসিনের একটা হাত উপরে তুলে ধরলো এবং সেই হাতের নিচে নিজের আঙ্গুল চালিয়ে সুন্দর করে পা খেয়ে ঘুরতে লাগলো। দিঘি আর বারিশ এসব উপেক্ষা করে আরও কিছু একটা সময় নিয়ে কথা বলছিল, কিন্তু দিঘির চোখে হঠাৎই সামনে পড়তেই সে স্তব্ধ হয়ে গেল। সে দেখলো তাহসিন ঝিলমিলকে ঘোরাচ্ছে, হাসছে তাহসিন। কত খুশি সে। বিয়ের চিন্তায় দিঘি মারা যাচ্ছে, অথচ এই ছেলে এত খুশি। না, দিঘি এটা ভেবে কষ্ট হচ্ছে না যে তাহসিন ঝিলমিলকে ঘোরাচ্ছে, কারণ ঝিলমিল অনেক ছোট আর তাহসিনও ওকে কখনো অন্য নজরে দেখে না। ওর কষ্ট হচ্ছে এই কারণে যে দিঘির বিয়ে হয়ে যাচ্ছে। এটা দেখো তাহসিনের বুকে একটুও কষ্ট লাগলো না। সে কতটা নির্বিকার। দিকে গায়ে পরক করে পাথরের মতো সামনে তাকিয়ে থাকতে দেখে বারিশও নিজের অনীহা সত্ত্বেও সেদিকে তাকায়। আর তাকাতেই সেকেন্ডের মধ্যে বারিশের পুরোপুরি বদলে গেল মুখের অবয়ব। শান্ত চোখ দুটো পলকে জ্বলে উঠল ধক করে। তার তীক্ষ্ণ দৃষ্টি প্রথমে গিয়ে আটকালো ঝিলমিলের সেই ফুটফুটে পুতুলের মতো নিষ্পাপ মুখের ওপরে। সে এখনও তাহসিনের হাত ধরে পাক খাচ্ছে। পরক্ষণেই বারিশের চোখ গেল ঝিলমিলের ফর্সা উন্মুক্ত পেটের দিকে। নাচের ঝোঁকে লেহেঙ্গার ওড়নাটা কখন সরে গিয়েছে তা ঝিলমিল নিজেও টের পায়নি। তার ফর্সা কামুকি কোটিদেশের এখন সবার সামনে অনাবৃত। বুকের ভেতরে যেন লাভা ফুটতে শুরু করেছে বারিশের। চোখ দুটো লালচে রং ধারণ করেছে। রাগের কারণে বারিশের নিজেরও অজানা মন চাইল তার এখনই গিয়ে স্টেজে সবকিছু ভেঙে চুরে ওখান থেকে চলে যেতে। সে আর এক সেকেন্ডও না বসে ঝট করে উঠে দাঁড়ালো। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে লাফাতে থেকে মেহেরাজের ঘাড় ধরে একটানে সবার মাঝখান থেকে বের করে আনলো সে। মেহেরাজ আচমকা ঘাড়ের ওপরে চাপ খেয়ে কেঁকিয়ে উঠে বলল, কি হলো, আমাকে এভাবে টেনে আনলি কেন? বারিশ তাতে দাঁত চেপে বলল, এসব গান বাজনা এক্ষুনি বন্ধ কর। কেন? আমার ভালো লাগছে না। মেহেরাজ বিরক্ত হয়ে বলল, না লাগলেই নাই, আজ একটু সবাই মজা করবেই, তুই দয়া করে সহ্য করে নে। আমি কিন্তু গিয়ে স্পিকার ভেঙে ফেলবো। বারিশের রসিকতা করছে না। মেয়েরাজও খেপে গিয়ে বলল, ভেঙে ফেল তাহলে। ডেকোরেশন ম্যানেজারকে তোকে জরিমানা দিতে হবে, দিতে পারলে ভেঙে ফেল। ওকে। বাড়ি সত্যি সত্যি স্পিকারের দিকে পা বাড়ালো। মেহেরাজ দেখলো সর্বনাশ, এই পাগল তো আসলেই ভেঙে ফেলবে। সে তাৎক্ষণিক দৌড়ে গিয়ে বারিশের পাঞ্জাবির ওড়নাটা পেছন থেকে টেনে ধরলো। দাঁড়া দাঁড়া ভাই, আমি বন্ধ করাচ্ছি। তাও তুই অন্তত এত মানুষের মধ্যে ঝামেলা করিস না। নাচানাচির ধুমধাম পর্ব শেষ হতেই এবার বিশাল মাঠ জুড়ে শুরু হলো খাওয়া দাওয়ার আয়োজন। চারিদিকে ছড়িয়ে পড়েছে খাসির বিরিয়ানির সুবাস। মূল খাবারের পাশাপাশি এক কোণে আলো ঝলমলে ফুচকার চটপটির একটা লাইভ স্টেশনও বসানো হয়েছে, যেখানে তরুণ তরুণীদের উপচে পড়া ভিড়। সেখানে কিছু দিকের বন্ধু বান্ধব, কিছু মেহেরাজের, সাথে আরও অন্যান্য আত্মীয় স্বজন। নাচতে নাচতে ঝিলমিল ততক্ষণে একদম ক্লান্ত, তার শরীর আর চলছেই না। নূরজাহান চৌধুরী নিজের হাতে প্লেট থেকে বিরিয়ানি তুলে ঝিলমিলের মুখে গুজে দিয়েছিলেন। খাওয়া শেষ করে সে একটু জিরিয়ে নেওয়ার জন্য স্টেজের উপরে দিঘির সামনে গিয়ে বসলো। দিঘির সামনেও খাবারের রাজকীয় প্লেট সাজানো, কিন্তু সে এক লোকমাও মুখে তোলেনি। মিশর অন্যমনস্ক হয়ে চামচ দিয়ে প্লেটের বিরিয়ানিগুলো এপাশ ওপাশ করেছে আর আঙ্গুল ঘুরিয়ে চালের দানাগুলো করেছে। ঝিলমিলের চারিপাশটা একবার দেখে নিয়ে দিঘির দিকে একটু ঝুঁকে ফিসফিস করে পড়ল, কালকে কখন পালাবি ফুপি? সরাসরি এমন কথা শুনে চমকে উঠল দেখি। হাতের চামচটা প্লেটের উপরে থক করে পড়ে গেল। এই মেয়েটা এসব গোপন কথা কোত্থেকে জানলো? সে চরম বিস্ময়ে আর ভীতি জড়ানো চোখে ঝিলমিলের দিকে তাকিয়ে রইল। তার গলার ভেতরটা শুকিয়ে কাঠ। ঝিলমিল পুপির অবস্থা বুঝতে পেরে ঠোঁট টিপে হাসতে বলে, আরে ধুর, ভয় পেও না তো, আমি কাউকে কিছু বলবো না। দেখে নিজের ভেতরে কাঁপুনিটা লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে কড়া গলায় বলল, তুই এসব কি আবল তাবল বলছিস ঝিল? আমি পালাবো কেন? তোর মাথা ঠিক আছে? একদম ঢং করো না তো ফুপি। আমি খুব ভালো করে জানি তুমি তাওসান আঙ্কেলকে ভালোবাসো। সেদিন আমি তোমাদের সব কথা আড়ালে দাঁড়িয়ে শুনে নিয়েছিলাম। কথাটা শুনতেই দিঘি আর রাগ সামলাতে পারল না। সে নিজের পা হাতে বাড়িয়ে ঝিলমিলের কানটা খপ করে চেপে ধরে একটু মোচড় দিয়ে বলল, এত বড় সাহস আমার রুমের দরজায় আড়ি পাতিস তুই? আরে ছাড়ো ছাড়ো, লাগছে তো। ঝিলমিল কান ছাড়ানোর চেষ্টা করতে করতে ফিসফিসিয়ে বলল, একটা প্রয়োজনে তোমার রুমে গিয়েছিলাম, তখন কানের মধ্যে তোমাদের কথাগুলো চলে এসেছে। আমি কি ইচ্ছে করে শুনেছি নাকি? এখন এসব বাদ দাও, বলো কখন পালাবে? আমি নিজে তোমাকে এই বাড়ি থেকে পালাতে সাহায্য করব। চুপ কর, একদম আস্তে কথা বল। দিঘি তড়িঘড়ি করে ঝিলমিলের মুখটা চেপে ধরতে চাইল। তারপর চারিপাশে কোলাহলের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, কিন্তু পালিয়ে আমি কি করবো ঝিল? যার জন্য আমি সব কিছু ছেড়ে চলে যাব, সেই মানুষটাই তো আমার সঙ্গে যাবে না। সে তো আমাকে নিয়ে যাওয়ার জন্য একটা পাও বাড়াবে না। ঝিলমিল পুবির এই অসহায় মুখটা দেখে নিজের মুখটাও কেমন কাঁদো কাঁদো বানিয়ে ফেলল। সে দিঘির হাতটা জড়িয়ে ধরে নরম গলায় বলল, তাওসিন আঙ্কেল না গেলে তুমি একাই পালাও ফুপি।
পরে না হয় ওনাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো যাবে, কিন্তু তুমি যদি এখন এই বাড়িতে থেকে যাও তাহলে তো কাল সত্যি সত্যি বিয়েটাই হয়ে যাবে। আমি কোনোভাবেই চাই না তুমি এসবের ভেতরে ভেতরে কষ্ট পেয়ে পেতে পেতে কাউকে জোর করে বিয়ে করো। দিঘি আর ঝিলমিলের আলোচনার মাঝখানে এসে হাজির হলেন ঝর্ণা বেগম। গভীর পায়ে হেঁটে এসে তিনি দিঘির অন্য পাশে ফাঁকা জায়গাটায় বসলেন। তার তীক্ষ্ণ চোখ দুটো দিঘির না ছোঁয়া বিরিয়ানির প্লেটের দিকে রেখে কিছুটা পরখ করার সুরে বললেন, কি হলো বৌমা? কখন থেকে দেখছি প্লেট সামনে নিয়ে বসে আছো, কিছুই খাচ্ছ না। কিসের এত টেনশন করছো? পপির গ্যাস্ট্রিক হয়েছে দাদি, সেই জন্য খেতে পারছে না। তুমি একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট এনে দাও। দিঘি আগে ঝিলমিল ফটাফট বলে ফেলল। ঝর্ণা বেগম চোখ গরম করে বললেন, এই মেয়ে, তোমাকে এত কিছু জিজ্ঞেস করেছি আমি? বড়দের মাঝখানে এত কথা বলো কেন? ঝিলমিল ঠোঁট উল্টে কাঁধ নাচিয়ে বলল, আমি তো ফুপির ভালোর জন্যই বললাম। আজব। ঝিলমিলের কথায় আর পাত্তা দিলেন না ঝর্ণা। তিনি প্লেট থেকে এক চামচ বিরিয়ানি তুলে দিঘির মুখের সামনে ধরে বেশ জোর করে ভঙ্গিতে বললেন, তুমি তো খাচ্ছ না, ওদিকে তরঙ্গ না খেলে না বলে বাড়ি চলে গেল। তোমাদের মধ্যে কিছু হয়েছে নাকি? না আন্টি, তেমন কিছুই হয়নি। আমরা আসলেই তেমন খিদে নেই। ঝর্ণা বেগম চামচটা আরও একটু বাড়িয়ে দিয়ে বললেন, আমি কোনো বাহানা শুনবো না। বিয়ের কোণে এভাবে না খেয়ে থাকলে চলে? নাও একটু মুখে তোলো। বিয়ের দিন দিঘি সত্যি সত্যি বাড়ি থেকে পালালো। আর এই পুরো নিখুঁত অপারেশনের পেছনে নৈপথ্যের মাস্টার মাইন্ড হিসেবে সবটুকু সাহায্য করেছে স্বয়ং ঝিলমিল। অথচ মুখে একরাশ আতঙ্ক আর ভয়ের নাটক ফুটিয়ে সে হন্তদন্ত হয়ে দৌড়ে গেল দাদিমার ঘরে। ঘরে ঢুকে সে চিৎকার করে উঠল, দাদিমার সর্বনাশ হয়ে গেছে, ফুপি ঘরে নেই। আকাশ ভেঙে পড়ল দাদিমার মাথায়। তিনি বসা থেকে বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়িয়ে বলেন, কি বলছিস তুই এসব? মানে নেই মানে? কোথায় যাবে ও? আমি সত্যি বলছি দাদিমা, বিছানাও নেই। শুধু এই দেখো, টেবিলের উপরে এটা লিখে ও চলে গিয়েছে। ঝিলমিল অত্যন্ত সততার অভিনয় করে দিঘির লিখে যাওয়া সে গোপন চিরকুটটা দাদিমার হাতে বাড়িয়ে দিল। কাগজের টুকরোতে দিঘি স্পষ্ট অক্ষরে জানিয়ে গিয়েছে নিজের অনিচ্ছায় এই বিয়েটা সে কোনোভাবে করতে পারবে না, তাই সে চলে যাচ্ছে। চিরকুট দেখে নূরজাহান চৌধুরী পায়ের তলা থেকে মাটি সরে গেল। রাগে তার শরীর কাঁপতে লাগলো। তিনি সোজা চলে গেলেন তাহসিনের সামনে। অত্যন্ত কঠোর আর হুকুমের সুরে বললেন, তাহসিন, দিঘি বাড়ি থেকে পালিয়েছে। যত তাড়াতাড়ি পারো, যেখান থেকে পারো, ওকে খুঁজে আমার সামনে এনে দাঁড় করাও। ফ্যাকাশে হয়ে গেল তাহসিনের মুখ। তার বুকের ভেতরটা যেন উলটপালট হয়ে গেল। সেই স্তব্ধ বাক্রুদ্ধ হয়ে নূরজাহান চৌধুরী মুখের দিকেই চেয়ে রইলেন। তাহসিনকে ওভাবে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে নূরজাহান চৌধুরী গলা চড়িয়ে বললেন, তোমাকে কিছু বলেছি আমি তাহসিন? কানে যায়নি? ঝাঁকুনি খেয়ে বাস্তবতায় ফিরল তাহসিন। সে আমতা আমতা করে কোনো মতে বলল, জি জি ম্যাডাম, আমি আমি এখনই যাচ্ছি। বলে তাহসিন দ্রুত পায়ে গাড়িতে গিয়ে বসল। গাড়ির স্টিয়ারিংটা শক্ত করে ধরে সে হাহাকার ভরা চোখে সামনের দিকে তাকালো। সে কোথায় খুঁজবে দিঘিকে? কোথায় যাবে সে? এই মেয়েটা আস্ত একটা পাগল। নিজেকে তো ধ্বংস করেইছে, সাথে তাহসিনকেও পাগল বানিয়ে ছাড়বে। এই মেয়ে এত সুন্দর, ভবিষ্যৎ এত আভিজাত্য, এক নিমিষে ধূলিসাৎ করে দিয়ে তার মতো একটা সাধারণ ছেলের ভালোবাসার টানে সব কিছু ছেড়ে বেরিয়ে গেল। তাহসিন আর একটা গাড়ি স্টার্ট দিয়ে দিঘিকে খুঁজতে গেল না। অসহায়ত্ব নিয়ে রাস্তার একপাশে গাড়িটা পার্ক করে স্টিয়ারিংয়ে মাথা রেখে চুপচাপ বসে রইল। আলতাফ চৌধুরী আর মেহেরাজ নিজের ঘরে ডেকে পাঠালেন নূরজাহান বেগম। রাগে তার সারা শরীর রিরি করছে, কপাল বেয়ে ঘাম ঝরেছে। দুজনকে সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে তিনি বললেন, তোদের ওই নষ্ট বোন বাড়ি থেকে পালিয়েছে। আমার সম্মান ধুলো মিশিয়ে না দিয়ে ও শান্ত হলো না। যেভাবে পারিস ওকে খুঁজে বের করে আমার সামনে নিয়ে আয়। মায়ের মুখে এমন কড়া হুকুম শুনেও আলতাফ চৌধুরী মুখে বিন্দুমাত্র চিন্তার রেখা ফুটল না। উল্টো তার চোখের কোণে চওড়া এক চিলতে হাসি ফুটে উঠল। তিনি বেশ ফুরফুরে গলায় বললেন, খুব ভালো হয়েছে। এত জোর করে বিয়ে দিতে চাচ্ছিলে কেন? আমি তো মনে করি আমার বোন এতদিনে একটা কাজের মতো কাজ করেছে। নূরজাহান বেগম রাগে ফেটে পড়ে চিৎকার করে উঠলেন, চুপ করো আলতাফ, তোমার ওই আলকা ইয়ার্কি বন্ধ করো। মেহেরাজ, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও দ্রুত। কিন্তু মা, আমি কোথায় খুঁজবো ওকে? তোমার কি মনে হয় আশেপাশে কোথাও বসে আছে ও? ও ওর সব প্ল্যান তো করেই গিয়েছে। আর তাছাড়া আমি এবার বারিশকে কি জবাব দেবো? আলতাফ চৌধুরী বাদে ঘরের বাকি সবাই এখনই চিন্তার মাত্রা ছাড়িয়ে গিয়েছে। একটু পরে বরপক্ষ চলে আসবে। নিজে এখনই আত্মীয়দের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। মানসিক চাপে নূরজাহান বেগম সবাই ওপরে ধপ করে বসে পড়লেন। এক কোণে দাঁড়িয়ে সব দেখছিল ঝিলমিল। সে চুপিসারে বান্ধবী ইরানকির দিকে তাকিয়ে চোখের একটা ইশারাই করল। তারপর বেশ চিন্তিত সাচার ভান করে বলল, দাদিমার অবস্থা তো খুব খারাপ, আমি ওনার জন্য একটু শরবত পানি নিয়ে আসছি। এই বলে সে চট করে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে বাকিরা চলে যাওয়ার পর ইরান একটা হাত পাকা হাতে নিয়ে নূরজাহান বেগমের পাশে গিয়ে বসলো এবং তাকে আলতো করে বাতাস দিতে লাগলো। কিছুক্ষণ বাতাস করার পর সে বেশ দরদি গলায় বলল, দাদিমা, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? একটা না একটা উপায় তো বের হবে। কি উপায় বের হবে? দেখে যদি না ফিরে আসে, তবে আমি ওই পরিবারে কিভাবে মুখ দেখাবো?
আল্লাহ এই মুখ দেখানোর আগে আমাকে এই মুহূর্তে দুনিয়া থেকে উঠিয়ে নিক। ইরান যেন এই একটা সুযোগের অপেক্ষাতেই ছিল। সে দাদিমার আরেকটু কাজ ঘেঁষে ফিসফিস করে বলল, কেন দাদিমা, আমাদের ঝিলমিল তো আছে, ব্যাস। এরপর সেই দিন যা হওয়ার তাই হয়েছিল। বর্তমান সকাল হয়ে গিয়েছে। ওঠো। ঝিলমিল ঝিলমিলের দিকে কোনো সারা শব্দ নেই। বিরক্ত হয়ে বারিশ এক ঝটকায় মেয়েটার দুই কাঁধ শক্ত করে ধরে একেবারে বিছানার উপরে বসিয়ে দিল। আচমকাই ধাক্কায় ভীষণভাবে ভরকে গেল ঝিলমিল। সে ধরপড় করে উঠল। বুকটা ভর ধক করে ওঠায় ধীরে ধীরে চোখ মেলালো সে। গত রাতে বিছানায় শুয়ে শুয়ে অতীতের এই তোলপাড় করা দিনগুলোর কথা ভাবতে ভাবতেই কখন যে চোখ লেগে গিয়েছিল সে নিজেও জানে না। চোখের সামনে এখন দাঁড়িয়ে আছে বারিশ। বাড়ির হাতের ঘড়ির দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, 7টা বেঁচে গিয়েছে। রুটিনের দুটো নিয়ম অলরেডি অমান্য করে ফেলেছো তুমি। আজকের মতো মাফ করে দিলাম। এখন ভদ্র মেয়ের মতো ফ্রেশ হয়ে গিয়ে আমার জন্য ব্রেকফাস্ট রেডি করো, যাও। ঝিলমিল তখনও ঘুমের করে চোখ ডলেছিল। সে কিছুটা মিনমিন করে বলল, আর একটু ঘুমাই প্লিজ। নো ওয়ে, কলেজে যেতে হবে আজ থেকে। ভুলে গেলে? ব্রেকফাস্ট বানিয়ে রেডি হও দ্রুত। বলিনি, কিচ্ছু বলিনি আমি, যাচ্ছি। রাগত গলায় বলল সে। বলে সে রাগে পা ঠুকতে ঠুকতে ওয়াশরুমের দিকে ঢুকে পড়ল। কোনো মতো ফ্রেশ হয়ে রুম আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সে গটগট করে সোজা রান্নাঘরের দিকে এগিয়ে গেল। সকাল সকাল রান্নাঘরে তুমুল ব্যস্ততা টুম্পার। গৌগাল চেহারা আর ফর্সাকরণের 35 বছর বয়সী এই নারী এ বাড়িতে আছে বছর 6 ধরে। রান্নার মূল দায়িত্বটা তার কাঁধেই। তবে সাহায্যকারী হিসেবে তার সাথে আছে 55 ছুঁই ছুঁই পারুল খালা। কাজের ফাঁকে ফাঁকে টুম্পার মুখে অনর্গল খই ফুটেছে। বুড়ার লইকায় তেল ছাড়া পরোটা, সবজি ভাজা আর দুধ চা। বুড়ির লইকায় ওটস ফলের গ্রিন টি। বুড়ির বড় পোলার লইকা সাপোর্ট আমলেট, চিকেন সসেজ আর কফি। বুড়ির নাতি খাইব ডাবল চিকেন স্যান্ডউইচ, চিজ আমলেট, হ্যাশ ব্রাউনি আর 1 গ্লাস জুস। বুড়ির নাতি ফ্রেঞ্চ টোস্ট, সসেজ, দুধ। বুড়ির পারুল খালা ততক্ষণে রান্নাঘরে ঝাড়ু দিয়েছিল। হাতে থাকা ঝাড়ুটা একপাশে রেখে পারুল খালা ধমকের সুরে বলে উঠলেন, চুপ কর চুপ কর। আয়সা শুনলে ঘাট ধইরা বাইর করবো তোরে। বিরক্তির মুখটা ঝামটা মেরে বলল টুম্পা, তুমি চুপ করো তো খালা। প্রতিদিন এক একজনের লইকা এক এক পদের খাবার বানাইতে আমার আর ভালো লাগে না। সকাল সকাল ওইটাই একটা জিনিস রান্না দিব, সবাই হেইটা খাইব তা না। ও করে এক একজনের প্লেটে এক এক জিনিস ঢোকান লাগবো। তুই তাও এইটির নাম মুখস্থ করতে পারিস, আমি তো তাও পারি না। তুই না থাকলে যে কেমনে কি করতাম। হন্তদন্ত হয়ে কিচেনে পা রাখলো ঝিলমিল। চোখে মুখে রাজ্যের তারার তাপ। ও টুম্পা আন্টি, আমাকে তাড়াতাড়ি কিছু বানিয়ে দাও তো। পেছনে ফিরে ঝিলমিলকে দেখে টুম্পা অবাক, তুমি এইখানে এত সকালে? হ্যাঁ জলদি কিছু বানিয়ে দাও না। কি বানাবো? বারিশ চাচুর জন্য কিছু একটা বানিয়ে দাও। সকালে উনি কি খান? দ্রুত কিছু একটা রেঁধে দাও। আর শোনো, একদম বলবে না এটা তুমি বানিয়েছো, বলবে আমি রান্নাটা আমি মানে ঝিলমিল করেছে। ওকে, এখন চটচলতে হাত চালাও। টুম্পার কণ্ঠে এবার একরাশ কৌতূহল। হো, এখন তো সবার জন্যই রানমো, ছোট ভাইটার জন্যও রানমো। কিন্তু তোমার এত অস্থির লাগতেছে কেন? পরে বলবো, আগে রান্না করো। ওনারটা আগে করো, মনে থাকে যেন। ক্রেডিট কিন্তু আমার। কথা শেষ করে ঝিলমিল দ্রুত পায়ে পেছনে ফিরতেই শক্ত কিছুর সাথে ধাক্কা খেলো। সঙ্গে সঙ্গে নাকে এসে ঠেকলো টম ফোর্ড পারফিউমের এক অতি চেনা সে করা সুবাস। দ্রুত পা পিছিয়ে তুলের সামনে দাঁড়ানো পুরুষটিকে দেখা মাত্রই পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল ঝিলমিলের শরীরে। বারিশ এক পলক ঝিলমিলের দিকে তাকিয়ে পাশাপাশি সরিয়ে দিল। এরপর টুম্পার দিকে তাকিয়ে তার গাম্ভীর্য নির্দেশ, টুম্পা, আপনি আপাতত কিচেন থেকে বের হন। পারুল খালার দিকে চোখ ফিরিতেই যোগ করলো, খালা আপনিও। পারুল খাতা ইতস্তত বোধ করে খেয়ে বলল, আপনি কিন্তু বাবা। ঝিলমিল আমার জন্য খাবার তৈরি করবে। ওমা কেন? ঝিলমিল কেন করছে? ভাইজান আমরা তো আছি। আমরা বারিশের কণ্ঠে এবার খানিকটা কঠোরতা। আমি আপনাদের যেতে বলেছি, বের হন এখান থেকে। চম্পা আর পারুল খালা একে অপরের দিকে তাকালো। ঝিলমিল চোখের ইশারায় যেতে নিষেধ করলো, তবে বারিশের দিকে তাকিয়ে আর দাঁড়িয়ে থাকলো না সে। চলে গেল। রান্নাঘর থেকে তারা বেরিয়ে যেতেই তাদের পেছনে পেছনে বারিশও খানিকটা এগোলো। ঝিলমিল এই সুযোগে দ্রুত পায়ে এসে টুম্পার হাতটা চেপে ধরলো, ফিসফিসিয়ে বলল, দাঁড়াও, উনি সকালে কি খান চট জলদি উত্তর দিল টুম্পা। দুটো সানি সাইড আপ ডিম, মাল্টিগ্রেইনার ব্রেড টোস্ট আর চিনি ছাড়া ব্ল্যাক কফি। টুম্পা, আপনাকে আর চলে আসতে বলেছি। বাইরে থেকে বারিশের গমগমে কণ্ঠস্বর মেয়েসে আসতে সময় লাগলো না। ভয় টুম্পা আর একটা মুহূর্ত দাঁড়ালো না। বারিশ পুনরায় কিচেনে প্রবেশ করে ভেতরে থাকা ছোট ডাইনিং টেবিলের চেয়ারটায় গিয়ে বসলো। পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে ডুব দিল সে। বারিশের ঠিক সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন।
ফোনের পর্দা থেকে চোখ না সরিয়েই বারিশ নির্লিপ্ত জবাব, তাহলে চলো, তোমাকে তোমার বাড়ি রেখে আসি। এটা কেমন কথা? ওরা থাকতে আমি কেন এসব করতে যাব? তাহলে কি ওদের কাছ থেকে বরখাস্ত করব? আচ্ছা, আমি ওদের ডেকে বলে দিচ্ছি, কাল থেকে যেন এ বাড়ির আর কোনো কাজ হাতে না দেয়। চেয়ার ছেড়ে বারিশ উঠে দাঁড়াতেই ঝিলমিল তড়িৎ পেকে তার বাহু শক্ত করে আঁকড়ে ধরে পড়ল, থাক, ওদের রিজিকে হাত দিয়েন না, বানাচ্ছি আপনার খাবার। বারিশ আর বসে পড়তেই ঝিলমিল কাউন্টার রূপে দিকে এগিয়ে গেল। ইন্ডিকেটর বাটন চেপে ইন্ডাকশন ওভেনটি চালু করতেই ওপরে বসিয়ে দিল ননস্টিক ফ্রাই প্যান। তারপর ফ্রিজটা খুলে দুটো ডিম হাতে নিল সে। ডিম সে ভাজতে পারে, এতটুকু করতে আর তার কোনো সমস্যা নেই। একটা ডিম নিজের কপালে ঠেস দিয়ে ভাঙার জন্য কিন্তু ভাঙল না। দ্বিতীয়বার চেষ্টা করেও ব্যর্থ হয়ে তাকালো বারিশের দিকে। বারিশ পুরো মনোযোগ তখনও ফোনের স্ক্রিনে নিবদ্ধ। ঝিলমিল তার দিকে এগিয়ে গেল গটগট করে, আলতো করে বারিশের এক মুঠো চুল ধরে মাথাটা উঁচিয়ে ধরল সে। নিজের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে ধরল সে। চোখ দুটো ছোট ছোট করে বাম হাতে ডিমটা সোজা ঢুকে দিল বারিশের শক্ত কপালে। প্রথমে আঘাতেই মট করে ভেঙে গেল ডিমের খোলস। চরম বিস্ময়ে চোখ বড় বড় করে কপালে হাত ঠেকালো বারিশ। সে কিছু বুঝে ওঠার আগেই ঝিলমিল দ্রুত পায়ে ফিরে এসেছে চুলার কাছে। ফুটন্ত প্যানের তেলের উপরে ছেড়ে দিল ডিমের ভেতরে অংশটুকু। মনোযোগ দিল সে ডিম ভাজায়। এদিকে নিজের কপালে ডলতে ডলতে হাত ওঠালো বারিশ। এটা কি করলে তুমি? গাড় ঘুরিয়ে বলল কিশোরী। আমার এভাবে ডিম ভাজাতে ভালো লাগে, আর আপনার কপালটাও বেশ শক্ত, ফেটে গেল। তাই বলে তুমি আমার কপালে ডিম ফাটাবে? বসে আছেন কেন ওখানে? বাইরে গিয়ে বসুন, না হলে যেটা আছে ওটাও ফাটাবো। বারিশ কিছুক্ষণ চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল। তার চোখ জোড়া কঠিন, চোখের তারায় তীব্র বিরক্তি। ঝিলমিলের দিকে তপ্ত চোখে তাকিয়ে নিচু ও ভারী গলায় শুধু একটা শব্দ উচ্চারণ করল সে, স্টুপিড বলে কটকট করে কিচেন থেকে বের হয়ে ডাইনিং টেবিলের একটা চেয়ারে টেনে বসলো। শিউলি বেগম নিচে এসে রান্নাঘরের ভেতরে ঝিলমিলকে দেখে চোখ কপালে উঠল। অবাক হয়ে বললেন, এ কি ঝিলমিল, তুমি কি করছো এখানে? ঝিলমিল অত্যন্ত অসহায় কণ্ঠে বলল, খাবার বানাচ্ছি চাচি। খিদে পেয়েছি বুঝি? টুম্পাকে বললেই তো করে দিত। আয় টুম্পা, কোথায় তুই? এত সকাল হয়ে গিয়েছে, এখনো রান্নাবান্নার কোনো তোড়জোড় নেই। শিউলির চড়া ডাক শুনে তড়িঘড়ি করে রান্নাঘরে ঢুকলো টুম্পা। তোমার দেহরি তো আয়সা বাইর কইরা দিল আমাকেও, বলল আজ দেখা ঝিলমিল যেন রান্না করে। আমাকেও কি দোষ, আমরা তো আয়সা সকালের নাস্তার জোরজোরি করতেছিলাম। ঝিলমিলে টুম্পার কথাই সায় দিয়ে যোগ করলো, হ্যাঁ চাচি, বাড়ির চাচুই ওদের চলে যেতে বলেছে। ওদের কোনো দোষ নেই, কিন্তু কেন ওনার জন্য যেন আমি খাবার বানাই? এটা কেমন কথা? বাড়িতে এত মানুষ থাকতে তুমি কেন রান্নাঘরে খাটবে? কি জানি এটা তার কেমন অদ্ভুত যুক্তি। আরও অনেক কাজ দিয়েছে আমাকে। কথাটা শুনে শিউলি বেগম স্তব্ধ হয়ে গেলেন। ছেলেটা নিশ্চিত দিঘিকে হারিয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়েছে। তা না হলে এই বাচ্চা মেয়েটার উপরে এমন অত্যাচার কেন করবে? তিনি রান্নাঘর থেকে বেরিয়ে সরাসরি বারিশের সামনে গিয়ে দাঁড়ালেন। নির্লিপ্ত গলায় বললেন, মাথা খারাপ হয়েছে তোমার তরঙ্গ? ঝিলমিলকে কেন রান্নাঘরে ঢুকিয়েছ? বারিশ ফোনের স্ক্রিনে ব্যস্ত নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল, রান্না করবে আমার জন্য? ওকে দিয়ে রান্না করাবো মানে? ও আমার বউ, ওকে দিয়ে কী করাবো আর না করাবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ইচ্ছে। তুমি এই বিষয়ে কথা না বললেই খুশি হব। ওকে ওর কাজ করতে দাও। শিউলি বেগম এবার একটু নরম স্বরে বোঝানোর চেষ্টা করলেন, আরে তুমি বুঝতে পারছো না কেন? ওর বয়স কতটুকু? এসব রান্নাবান্নার কাজ ও কখনো করেছে? কাল বিয়ে করে আজই ওকে রান্নাঘরে ঢুকিয়ে দিলে। ওর বাপের বাড়ির মানুষ জানতে পারলে কি ভাববে, বুঝতে পারছো? বারিশের কণ্ঠে কোনো দ্বিধা ছাড়াই অত্যন্ত শীতল গলায় বলল, ওদের সমস্যা হলে এসে নিয়ে যাক ওকে, তবে এ বাড়িতে থাকতে হলে ও আমার নিয়মেই চলবে। তরঙ্গ তুমি তুমি চুপ করো বৌমা, আমার ছেলে একদম ঠিক বলেছে। পেছন থেকে ভেসে আসা তীক্ষ্ণ কণ্ঠস্বরে শিউলি বেগম কথা থামিয়ে সেদিকে তাকালেন। সিঁড়িতেই নামতে নামতে কথাগুলো বলেছিলেন ঝর্ণা শাহরিয়ার। ঠিক সেই মুহূর্তে শত দরজা দিয়ে ভেতরে পা রাখলেন চঞ্চল সাহেবও। ফজরের নামাজ পড়ে এতক্ষণে বাইরে হাঁটছিলেন তিনি। ঝর্ণা বেগম ধীর পায়ে হেঁটে এসে ছেলের পাশে চেয়ারটাই বসলেন। এতদিনে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছ তুমি। যতদিন এই বাড়িতে থাকবে সব কাজ ওকেই করাতে হবে। টুম্পা, ওকে বলে দে সবাই সকালে যা যা খাবে সব তৈরি করার জন্য যেন টেবিলে সাজিয়ে রাখে। ঝিলমিল বারিশের জন্য তৈরি করা সানি সাইড আপ ডিম আর মাল্টিগ্রেনের টোস্টের ট্রেটা হাতে নিয়ে ডাইনিংয়ের দিকে আসছিল। ঝর্ণা বেগমের হুকুমটা কানে আসতেই তার পা দুটো যেন মেঝেতে আটকে গেল। তবে পরেক্ষণেই টেবিল থেকে ভেসে এলো বারিশের কণ্ঠ, না আম্মা, ওকে রান্না করে পাঠিয়েছি শুধু আমার আর ওর খাবার বানানোর জন্য। ঝর্ণা বেগম ভ্রু কুচকে বললেন, আর আমরা আমাদের খাবারও আজ থেকেই ও তৈরি করবে? না। অত্যন্ত স্বাভাবিক নিরেট আওয়াজে জবাব দিল বারিশ। ছেলের এমন অবাধ্যতায় ঝর্ণা বেগম জেদ চেপে গেল। তুমি বলেছ তোমারটা বানাতে, আমিও বললাম ও সবার জন্যই বানাবে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন ঝিলমিল? যাও,
আমার জন্য গ্রিন টি আর তোমার শ্বশুরের জন্য লিকার চা বানিয়ে নিয়ে এসো। একটু পর ফরহাদ আর ওর ছেলেমেয়েরা ঘুম থেকে উঠবে, ওদের পছন্দের নাস্তাও তৈরি করবে। ঝিলমিলের নাকটা রাগে ফুলে উঠল। এত বড় সাহস, পুরো বাড়ির রাঁধুনি বানাতে চাইছে তাকে। সে ঠোঁট নেড়ে তীব্র প্রতিবাদ করতে চাইল, কিন্তু তার আগেই ডাইনিং কাঁপিয়ে গর্জে উঠল বারিশ। আমার বউ রান্না করবে শুধুমাত্র আমার জন্য, ওর হাতের বানানো খাবার শুধু আমিই খাবো। আর আজ থেকে এ বাড়িতে আমার জন্য কেউ খাবার বানাবে না। আমি আমার ওয়াইফের হাতের খাবার ছাড়া আর কারো হাতের খাবার খাবো না। কথাটা শেষ করে সে চেয়ার ছেড়ে অয়নন করে এগিয়ে বেরিয়ে গেল ঝিলমিলের দিকে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটার হাত থেকে আহত করে খাবারের ট্রেটা নিজের হাতে নিল। তারপর ঝিলমিলের বাহু ধরে ডাইনিং টেবিলের একটি চেয়ার এনে বসিয়ে দিল। ট্রে থেকে একটা ডিম আর দুটো ব্রেড টোস্ট দিয়ে ওর দিকে এগিয়ে দিয়ে হুকুমের সুরে বলল, তাড়াতাড়ি আমার সঙ্গে খাবার শেষ করো, কলেজে যাওয়ার জন্য তৈরি হতে হবে। ঝিলমিল মুখ ফিরিয়ে জেদি গলায় বলল, আমি খাবো না এখন, খেতে বলেছি। বারিশের কণ্ঠে স্পষ্ট শাসন। বললাম তো খাবো না, আপনি খান, বেশি করে খান। ঝিলমিলের এমন মুখে মুখে তর্ক বারিশের হাতটা মুহূর্তের মধ্যে শূন্যে উঠে গেল। কিন্তু সেই হাত ঝিলমিলের নরম গালে স্পর্শ করার আগেই চঞ্চল সাহেব দ্রুত এগিয়ে এসে শক্ত করে বারিশের কবজিটা চেপে ধরলেন। যদিও বারিশ আঘাত করতো না, কেবল ভয় দেখানোর জন্যই হাতটা তুলেছিল। চঞ্চল সাহেবের চোখে মুখে রাগ লাল হয়ে উঠেছে। তিনি কড়া গলায় বললেন, বেয়াদবের সীমা ছাড়িয়ে যাচ্ছ তরঙ্গ। আমার সামনে দাঁড়িয়ে ঝিলমিলের গায়ে হাত তোলার সাহস কি করে হয় তোমার? বারিশ কোনো উত্তর দিল না, তার মুখাবয়বে থমথম করেছে। এদিকে ঝিলমিল আতঙ্কে এখনো চোখ দুটো শক্ত করে বন্ধ করে রেখেছে। ডাইনিংয়ের এই তুলকালাম কাণ্ড দেখে ঝর্ণা বেগম বাকরুদ্ধ হয়ে বসে রইলেন। ছেলে তার এসব কি বলছে? এই বাড়িতে আর কারো হাতে রান্না খাবে না মানে কি? ও কি যৌথ পরিবারের থেকেও একদিনের মাথায় বউ নিয়ে আলাদা সংসার পাতে চাইছেন? চঞ্চল শাহরিয়ার ক্ষেতের ক্ষোভ এবারে বিস্ফোরণের মতো ফেটে পড়ল। চিৎকার করে বললেন, ওকে দিয়ে তুমি কোন সাহসে রান্না করিয়েছ? এবারও বারিশের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মানল না। চঞ্চল সাহেব আবারও বললেন, ঝিলমিল আজই আমি ওর নিজের বাড়িতে রেখে আসবো। ঝিলমিল ঝাটকা দিয়ে চোখ খুলল। এত কাহিনী করে বিয়ে করলো, দুদিনের মধ্যেই চলে যাওয়ার জন্য? এখনো তো জারিফের সাথে কিছু করতে পারেনি। চেয়ার ছেড়ে তড়িৎ পেকে উঠে দাঁড়িয়ে মাথা নেড়ে বাকল হয়ে বলল কিশোরী, না না, আমি কোথাও যাব না। চঞ্চল সাহেব দৃঢ় গলায় বললেন, এখানে ভালো তুমি থাকবে না, অযথাই কিছু মানুষ তোমাকে কষ্ট দেবে। ভেবেছিলাম ওপরওয়ালার ইচ্ছেতেই এই বিয়েটা হয়েছে, যা হয় মঙ্গলের জন্যই হয়। কিন্তু আজ আমার ভুল ভেঙেছে। আমি তোমার দাদিমার সাথে কথা বলে সব ব্যবস্থা করেছি। না দাদা ভাই, প্লিজ, আমি যাব না, এখানেই থাকবো। আমার ওনার জন্য রান্না করতে একটু আপত্তি নেই। কথাটা বলে সে ভেজা চোখে বারিশের পাথরে মুখের দিকে তাকালো। মিনতি ভরা কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আপনি কিছু বলুন, আমি যাব না। বারিশের চোয়াল এতক্ষণে শক্ত ছিল, এবার সামান্য আলকা হলো। চঞ্চল শাহরিয়ারের চোখের দিকে সরাসরি তাকালো সে। শুনলে তো, ওই নিজেই যেতে চাইছে না, ও এখানেই থাকবে, আর আমার সব শর্ত মেনেই থাকবে। চঞ্চল সাহেব ক্ষিপ্ত গলায় কিছু একটা বলতে চাইলেন, কিন্তু তাকে থামিয়ে দিয়ে বারিশ চেয়ার ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। টেবিল থেকে খাবারের ট্রেটা এক হাতে তুলে নিয়ে অন্য হাতে ঝিলমিলের কবজি শক্ত করে চেপে ধরল। কোনো বাক্যবাই না করে ঝিলমিলকে টেনে হিঁচড়ে ডাইনিং স্পেস থেকে বের করে নিয়ে এলো সে। জারিফ মাত্রই ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে বাইরে এসে দাঁড়িয়েছিল। ঘরের ভেতরে এত বড় তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছে, সে কিছু টের পায়নি। সে একরাশ অবুঝ বিস্ময় নিয়ে তার চাচা আর নতুন চাচির টেনা হিঁচড়ার দিকে ফ্যালফাল করে তাকিয়ে রইল। নিজের রুমে ঢুকেই বাড়ির সশব্দে দরজাটা আটকে দিল। আর কথা না বাড়িয়ে বিছানায় পাশের ছোট্ট টেবিলটাই খাবারের ট্রেটা রেখে ঝিলমিলের বানানো নাস্তা থেকে কেবল একটা ব্রেড টোস্ট মুখে দিল সে। তারপর গ্লাস থেকে পানি খেয়ে নিজেকে শান্ত করলো। ঘড়ির দিকে তাকিয়ে বলল বারিশ, বাকিটা শেষ করে 10 মিনিটের মধ্যে তৈরি হবে। বলে সে নিজের কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ঝিলমিলও বাধ্য মেয়ের মতো খেয়ে নিল বাকি খাবার। চৌধুরী বাড়িতে সকালের নাস্তা শেষ করে নূরজাহান চৌধুরী, আলতাফ চৌধুরী আর তাহসিন তিনজন একসঙ্গে সদর দরজা দিয়ে বাইরের দিকে বের হচ্ছিল। অফিসে যাবে তারা। মেয়েরাজ তখনও নিজের ঘরে ঘুমোচ্ছে। সে আরও কিছু পরে অফিসে যাবে, কিন্তু সদর দরজার কাছে আসতেই আচমকা থমকে গেল 3 জোড়া পা। চোখের পলকে সবার মুখের অভিব্যক্তি বদলে গেল। সামনে এসে দাঁড়িয়ে আছে দেখি। তার পুরো অবস্থাটা চরম এলোমেলো, চোখের নিচে কালি দাগ, মাথার চুলগুলো অবিন্যস্ত। বিগত এই কয়েকদিন ধরে যে প্রচণ্ড নেশা করেছে তা তাকে দেখলেই নিশ্চিত বোঝা যাচ্ছে। দিঘিকে এই অবস্থায় ঘরে দেড়গোড়ায় দেখে তাহসিনের ভেতরটা কেমন করে উঠল। মা শব্দটা উচ্চারণ করতে না করতেই নূরজাহান চৌধুরী হাত এসে পড়ল দিঘির গালে। সজোরে এক থাপ্পড় খেয়েও দিঘি সম্পূর্ণ নির্বাক লইল। গালের দ্বিতীয় থাপ্পড়টা পড়ার আগেই আলতাফ চৌধুরী দ্রুত মাকে জড়িয়ে ধরে একপাশে সরিয়ে নিয়ে এসে বললেন, মাথা ঠান্ডা রাখ আম্মা, ওর সাথে আমাকে কথা বলতে দাও। নূরজাহান চৌধুরী রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠলেন,
কোনো কথা বলার প্রয়োজন নেই। আমি যেতে বলেছি। ওকে বলো, না হলে আমি আজকে জানে মেরে ফেলবো ওকে। আলতাফ চৌধুরী মাকে শান্ত করার চেষ্টা করতে করতে বোনের দিকে তাকিয়ে নির্লিপ্ত গলায় বলল, কোথায় ছিলি তুই এতদিন? ফ্রেন্ডদের বাসায়। আলতাফ তার দাঁত চেপে বলল, বিয়ে করবি না সেটা আমাকে বলে দেখতিস। তোর জন্য আজ আমার মেয়েটার জীবনটা পুরো সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে? দিকে খানিকটা কপাল কুঁচকে তাকালো। আম্মা বারিশের সাথে ঝিলমিলের বিয়ে দিয়ে দিয়েছে। কথাটা শুনে খুব একটা অবাক হলো না দিঘি। সে খুব স্বাভাবিক গলায় বলল, এতে সর্বনাশের কি আছে? নূরজাহান তেরে এসে দিঘির চুল ধরলেন। আবার বলছো সর্বনাশের কি আছে? তোমার জন্য আমার ছোট না সোনাটাকেই এই কাঁচা বয়সে বিয়ে দিতে হয়েছে। দিঘি মায়ের হাতের টানে তুয়াক্কা না করে উল্টে বলল, দিলে কেন? এত সম্মানের চিন্তা করো কেন? আমাদের থেকে কি তোমাদের ওই সম্মান বড়ই এতই? এবার নূরজাহান চৌধুরী আরও রেগে গেলেন। তিনি চরম আক্রোশে এক ঝটকা মেরে মাটিতে ফেলে দিলেন দিঘিকে। শক্ত মেঝেতে পড়ার আগেই তাহসান তাৎক্ষণিক এগিয়ে এসে দিঘির দুই বাহু শক্ত করে ধরে ফেললেন। দিঘি সোজা হয়ে দাঁড়িয়ে তাকালো তাহসিনের দিকে। কেমন একটা অদ্ভুত শূন্য আর নির্বিকার চাহনি। তাহসিন নিজেকে সামনে নিয়ে আলতো করে ছেড়ে দিল দিঘিকে। দিঘিও আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। উপস্থিত কারো দিকে পরোয়া করলো না। সে ভেতরের দিকে যেতে যেতে বলল, আজ সারাদিন ঘুমাবো। কাল থেকে আমিও অফিসে জয়েন করব। ডিরেক্টরস কেবিনটা যেন একদম রেডি থাকে। মেয়ের এই খালখিয়াপিপনা আর কথার কোনো পাত্তাই দিলেন না নূরজাহান চৌধুরী। আলতাফ চৌধুরী মুখ ফিরিয়ে নিলেন, কারণ তারা ভালো করেই জানেন এই মেয়ের কথাবার্তার কোনো আগামাথা নেই, কোনো ঠিক ঠিকানা নেই। তারা দুজনেই চলে যেতে লাগলেন। তবে ঠায় দাঁড়িয়ে রইল তাহসিন। তার স্থির দৃষ্টিটা তখনও দিঘির চলে যাওয়ার দিকেই নিবদ্ধ। গাড়িতে বসে স্টিয়ারিংয়ে হাত রেখে চিলমিলের জন্য অপেক্ষা করছিল বারিশ। সদর গেটের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দিতেই দেখল দ্রুত পায়ে এগিয়ে আসছে মেয়েটা। সে গাড়ির ভেতর থেকে দ্রুত পায়ে এগিয়ে আসছে। হাতটা বাড়িয়ে পাশে দরজাটা খুলে দিল। ঝিলমিল ভেতরে আসতেই বারিশের চোখ গেল ওর মাথার দিকে। চুল বাঁধা একদমই গোছানো হয়নি। মেয়েটা সিটে এসে বসতেই বাড়ির সোজা প্রশ্ন করলো, চুলের এমন অবস্থা কেন? ঝিলমিল একটা দীর্ঘশ্বাস ফেলে বিষণ্ণ গলায় বলল, দাদিমা তো নেই। আমার চুল সবসময় দাদিমা বেঁধে দিতেন। নিজে তো ঠিকঠাক পারি না। আচ্ছা, আমি আমাদের বাসায় গিয়ে দাদিমার কাছ থেকে চুলটা বাঁধিয়ে আসবো। না থাক, মনে হয় উনি এতক্ষণে চলে গিয়েছেন। বলতে বলতে ঝিলমিল আর চোখে খেয়াল করলো নিজের বাড়ির কথা উচ্চারণ করতেই বারিশের মুখাবয় মুহূর্তের মধ্যে শক্ত হয়ে উঠেছে। চোখে সেই কাঠিন ভাব দেখেই সে নিজেই চট করে কথা কাটিয়ে নিল। চলুন, দেরি হয়ে যাচ্ছে। পুরো প্রসঙ্গটাই বদলে ফেলল সে। বারিশ আর কোনো কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দিল। পুরো রাস্তায় দুজনেই, মাঝে আর কোনো বাক্য বিনিময় হলো না। শেষবার সে এই কলেজ ড্রেস পরে লোকটার পাশে বসেছিল বিয়ের আগে। তখনও সে দূরতম কল্পনাতেও ভাবেনি সৃষ্টিকর্তা তাদের দুজনকে এমন একটা সম্পূর্ণ ভিন্ন আর জটিল বাঁধনে বেলে দেবেন। কি করে যে কি হয়ে গেল, কি এই কাণ্ডটাই না করে বসলো সে। পাশ ফিরে তাকালো মানুষটার দিকে ঝিলমিল। চোখে মুখে রাজ্যের বিরক্তি নিয়ে গাড়ি চালাতে ব্যস্ত সে। লোকটা কি আসলে বিরক্ত, নাকি এর চেহারাই এমন? হঠাৎ বারিশের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, তাকিয়ে থেকো না, গাড়ি চালাতে সমস্যা হয়। হকচকিতে গিয়ে ঝিলমিল তড়িৎ বেগে দৃষ্টি ফিরিয়ে নিল। লজ্জায় আর অস্বস্তিতে জানালার দিকে মুখ ফিরিয়ে বাইরের রাস্তার দিকে তাকিয়ে রইল সে। পুরো রাস্তা মেয়েটা আর সোজা হয়ে বসলো না। কলেজের সামনে এসে গাড়িটা থামালো বারিশ। নিজের শার্টটা প্যান্টের ভেতরে ইন করতে করতে সে ঝিলমিলের দিকে তাকিয়ে বলল, আমার শার্টের উপরে খোলা বোতামগুলো একটু লাগিয়ে দাও। ঝিলমিল আকাশ থেকে পড়ল, আমি? তুমি ছাড়া গাড়িতে কে আছে আর? থাকলে তাকিয়ে বলো। আমারই লাগিয়ে দিতে হবে কেন? আপনি নিজে লাগান না। দেখছই তো আমি অন্য কাজ করছি। ঝিলমিল আর কথা বাড়ালো না। খানিকটা চোখে এগিয়ে গিয়ে বারিশের শার্টের উপরে খোলা 3টে বোতাম একে একে লাগিয়ে দিতে লাগলো। ঠিক তখনই বারিশের তপ্ত ও গাঢ় নিঃশ্বাস এসে আষ্টে পড়ল কিশোরীর কপালে আর মুখে। এক অদ্ভুত শিহরণে চোখ দুটো স্বামীর দিকে তাকালো ঝিলমিল। কাছ থেকে বারিশের চোখ দুটো অদ্ভুত সুন্দর আর গভীর লাগছিল, যার ভেতরে এক ধরনের সম্মোহিনী ক্ষমতা লুকিয়ে আছে। নজর কাড়া ওই দর্শনের কাছে এত কাছাকাছি এসে কেমন যেন দম বন্ধ করা অস্বস্তি হতে লাগলো মেয়েটার। সে অত্যন্ত মুখটা অসহায় করে ফিসফিসিয়ে বলল, আপনি তো চাচ্ছু হোপ। ঝিলমিল তড়িঘড়ি করে নিজের সিটে সরে এলো। বারিশ নিজের চুলগুলো হাত দিয়ে পেছনের দিকে ঠেলে দিয়ে চশমা ঠিক করে পরে নিল। মুহূর্তের মধ্যেই বারিশের এই রূপন্ত দেখে ঝিলমিল পুরো হা হয়ে গেল। বিস্ময়ে চেপে রাখতে না পেরে বলল, এই জন্যই আপনাকে কলেজে এতটা অন্যরকম লাগে। বারিশ চশমার উপর দিয়ে একবার তাকে শীতল গলায় বলল, গাড়ি থেকে নামো দ্রুত। ঝিলমিল আর দেরি না করে গাড়ি থেকে নেমে সোজা নিজের ক্লাসের দিকে চলে গেল। আর বারিশ গাড়ি পার্ক করে চলে গেল ডিরেক্টর অফিসের দিকে। সেখানে উপস্থিত অন্য শিক্ষার্থীদের সাথে দু একটা কথা বলে সে নিজের ডেস্কে গিয়ে বসলো। আমাকে তো কিছু জিজ্ঞেস করলেন না স্যার?
হঠাৎ মেয়েলি কণ্ঠস্বরে আওয়াজে বারিশ পাশ ফিরে তাকালো। সম্পূর্ণ অচেনা একটা যুবতী দাঁড়িয়ে আছে, পরনে হালকা রঙের জামকালো একটা শাড়ি, গায়ের সাথে জড়িয়ে আছে নিখুঁতভাবে, মাথার চুলে কৃত্রিম রঙের ছোঁয়া, আর হাতে এক কাপ ধোয়া ওঠা কফি। বারিশ কিছুটা দূরত্ব বজায় রেখে অত্যন্ত মার্জিত স্বরে বলল, আই অ্যাম সরি, আজকে প্রথম দেখলাম আপনাকে। মেয়েটা মৃদু হেসে জবাব দিল, আসলে আমি এখানকার নতুন জয়েন করা ম্যাম, আজই আমার প্রথম দিন, তাই সবার সাথে একটু পরিচিত হচ্ছি। আমার নাম পরিণীতা জামান, সবাই অবশ্য আমাকে পরি বলেই ডাকে। আমি কলেজের সেকশনের ম্যাথমেটিক্সের টিচার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। বারিশ মাথা নেড়ে সংক্ষেপে নিজের পরিচয় দিল। বুঝতে পেরেছি, আমি শাহরিয়ার ফাইজান বারিশ, ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষক। নতুন ম্যামের চোখ দুটো এবার কেমন যেন কৌতূহল হয়ে উঠল। সে বারিশের মুখের দিকে গম্ভীরভাবে তাকিয়ে বলল, আপনার ভয়েসটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন শুনেছি আগে। বারিশ নিচে ঘড়ির দিকে তাকিয়ে বলল, এক্সকিউজ মি, আমার ক্লাসের সময় হয়ে গিয়েছে, আমাকে এখন উঠতে হবে। বলে বারিশ ফাইলপত্র হাতে নিয়ে চলে আসতে চাইল। পরিণীতা চট করে এক পায়ে এগিয়ে এসে বলল, আরে ওয়েট, আমার সত্যি মনে হচ্ছে আপনার এই কণ্ঠস্বর আমি আগেও শুনেছি। কেন জানি মনে হচ্ছে এই ভয়েসটার সাথে আমি অনেকদিন ধরে খুব ক্লোজলি পরিচিত।